আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। তোমরা আজকে নতুন আরেকটা প্ল্যাটফর্মে আমাকে দেখতে পাচ্ছ। মূলত ফাহাদ ভাইয়ের যেই পেজে তোমরা আজকে আমাকে মূলত দেখতে পাচ্ছ, এবং আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফাহাদ ভাই তোমাদের 5টা ক্লাসের একটা চমৎকার রুটিন দিয়েছিল। সেই রুটিন থেকে একটা চেয়েছে ভাবলাম যে একটা ক্লাস তোমাদের সাথে নেওয়া যায় কিনা। সো আজকে একটা ক্লাস তোমাদের সাথে নিব ইনশাল্লাহ। আজকে তোমরা জানো যে তোমাদের সাথে মূলত 3টা অধ্যায় মূলত আমরা আলোচনা করব। 3টা অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে প্রাণের বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এরপর আলোচনা করব শ্বসন এবং শ্বাসক্রিয়া, এবং সবার শেষে আলোচনা করব চলন এবং অঙ্গচালনা। সো তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও, আর সব একটু কমেন্টসে একটু জানিও আর কি, কে কে দেখছো, কে কোথা থেকে দেখছো। নতুন একটা এক্সপিরিয়েন্স মূলত ফাহাদ ভাইয়ের পেজে ক্লাস নেওয়ার ক্ষেত্রে। আর আমার মূলত ওকে লাইট ব্লিঙ্ক হচ্ছে একটু সম্ভবত আর কি, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। এটাতে সবাই একটু কমেন্ট বা শেয়ার করে একটু জানি তো কোনো সমস্যা হচ্ছে কিনা আর কি এটাতে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে, আমি খুব বেশিক্ষণ তোমাদের জন্য দেরি করবো না আর কি। আমার মনে হয় যে আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, জাস্ট আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্টসে জানাও, আর আমরা চলে যাই আমাদের আজকে ক্লাসে মূলত চলে যাই আর কি। দেরি না করে যত দ্রুত সম্ভব আমরা ক্লাসে যেতে পারি তত আমাদের জন্য ভালো আর কি এটাতে। ওকে, আর আমরা চলে যাই আমাদের আজকে ক্লাসে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা সরাসরি আজকে আলোচনায় চলে যাই আর কি। আসসালামু আলাইকুম। ডিএমসি রোল নাম্বার 33। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দীপ আসসালামু আলাইকুম ভাইয়া। আমি HSC 27 ফ্রম রাজশাহী কলেজ। ও আচ্ছা, আমার পরিচয় দেওয়া হয় নাই পুরোটা ভাবে। আমি মূলত রাজশাহীর মানুষ। আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট, স্টুডেন্ট। আমি RC 15 ব্যাচে ছিলাম, অ্যান্ড রাজশাহী কলেজ থেকে পরবর্তীতে আমি যশোর মেডিকেল থেকে আমি আমার MBBS কমপ্লিট করেছি, এবং এই তো চলছে সব কিছু আর কি আলহামদুলিল্লাহ। এবং অফলাইনে তো পড়াচ্ছি যশোরেই অনেকদিন ধরে আর কি এটাতে। ওকে, রাজশাহী কলেজে বাচ্চা কাচ্চারা। সো রাজশাহী আমার ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা। সামনের সপ্তাহ রাজশাহীতে যাবো ইনশাল্লাহ আর কি, নিজের জন্মভূমি রাজশাহীতে আর কি। চলো আমরা তাহলে শুরু করে দিই। তোমাদের প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে যখন আমি কথা বলছি, তাহলে প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে যখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলাম, তখন কিন্তু আমরা মূলত 7টা প্রশ্ন পেয়েছি। অর্থাৎ ঢাবি রিটেনের ক্ষেত্রে 7টা প্রশ্ন এসেছে মূলত প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে। এবং এর মধ্যে সবচেয়ে কমন যেই ফ্যাক্ট, সেই ফ্যাক্ট হচ্ছে কোথায় জানো? ওই যে আমাদের পর্ব রয়েছে না, যে আমাদের প্রধান প্রধান পর্ব রয়েছে, এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। সো ফার্স্ট প্রায়োরিটি তোমাকে পর্বগুলোর বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। এবং 2 নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে যেটা থেকে, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন বৈজ্ঞানিক নাম। তাহলে আজকে মূলত আমরা সেই জিনিসগুলো নিয়ে দেখবো। আর যে কয়টা প্রশ্ন আসে আমরা তো সেটা কিভাবে লিখবো সেটা তো সলভ করে শেখাবোই, সাথে সাথে যেটা এক্সট্রা এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা পরীক্ষাতে আসতে পারে, সেটাও আমরা তোমাদের আজকে এটা দেখাবো কিভাবে আমরা পরীক্ষার হলে লিখবো আর কি। আর হ্যাঁ, তোমরা মূলত জানো যে তোমাদের এখানে মূলত প্রশ্ন থাকবে কয়টা? এখানে প্রশ্ন থাকবে মূলত তোমাদের 4টা। রিটেনের ক্ষেত্রে 4টা প্রশ্ন থাকে আর কি। ওকে, এবং প্রত্যেকটাতে চেষ্টা করবে মিনিমাম যাতে 5টা করে বৈশিষ্ট্য তুমি লিখতে পারো। তাহলে 5টা করে লিখলে বেশ ভালো একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবে। ওকে, যদি বা গতদিন ফাহাদ ভাই তোমাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে 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 লিখতে হবে আর কি, এই জন্য মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি আর গেলাম না তোমাদের। ওকে, চলো HSC 26 ঝিনাইদহ থেকে দেখছো আর কি। আচ্ছা চলো, ফার্স্ট অফ অল আমাদের দিকে যে জায়গাটাতে আমরা যাবো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা রয়েছে পরিফেরা এবং একাইনোডার্মাটা পর্বের 2টি করে পার্থক্যকরণ বৈশিষ্ট্য এবং 1টি করে উদাহরণ দাও। যেহেতু এখানে বলে দিয়েছে 2টি করে পার্থক্য, তাহলে আমাদের 2টি করে লিখতে হবে। এবং দেখো এখানে পরিফেরা এবং একাইনোডার্মাটা। তো আমি আজকে তোমাদের শুধুমাত্র সিকিউ না, সিকিউর সাথে সাথে একটু টান দিয়ে MCQ'রও কয়েকটা জিনিস আমরা দেখে ফেলবো আর কি। পরিফেরা তোমরা সবাই জানো, আমাদের যেটা পর্ব রয়েছে প্রধান বা মেজর পর্বের মধ্যে 1 নাম্বারটাকে বলা হচ্ছে পরিফেরা, রাইট? পোর মানে তোমরা জানো সেটা হচ্ছে ছিদ্র। তো এই পরিফেরাটা কি থাকে বলো তো? পরিফেরা যদি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বলি, এদের দেখে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, যার নাম আমরা বলি অস্টিয়া। অস্ট্রিয়া না কিন্তু অস্টিয়া। ওকে, তাহলে অস্ট্রিয়া মানে পোর। আর একাইনোডার্মাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস,
পরীক্ষাতে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সকল প্রাণী সামুদ্রিক। সকল প্রাণী সামুদ্রিক, এটা কিন্তু এমসিকিউ এ প্রচুর বেশি আসে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল ভিত্তি ছিল আমাদের প্রতিসাম্যতা ধরেছি। আমরা সবাই জানি যে পরিফেরা, পরিফেরা যেটা, এটা হচ্ছে প্রথম 1 নম্বর পর্বের ক্ষেত্রে, মেজর পর্বের ক্ষেত্রে এটা হচ্ছে অপ্রতিসাম্য, আর একানোডার্মাটা। একানোডার্মাটার ক্ষেত্রে দুইটা জিনিস সাধারণত, আমি যদি তোমাদের এখানে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একানোডার্মাটা, এবং এটা হচ্ছে একটা তারা মাছ। তারা মাছের ক্ষেত্রে কি দাঁড়ায় বলো তো? এরা পঞ্চরীয় প্রতিসাম্য। কখন? যখন এরা পরিণত বয়সে হবে। আর যখন এরা বাচ্চাকাল থাকে, যখন টুনটুনি থাকে, তখন এরা মূলত থাকে কি বলো দেখি, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অর্থাৎ একানোডার্মাটা পর্বের প্রাণীগুলো পরিণত অবস্থায় মূলত কতরীয়? পঞ্চরীয়, এবং লার্ভা দশায় কোনটা? দ্বিপার্শ্ব প্রতিসম। এমসিকিউর জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। চলে আসে এরপরে, একটাতে লেখা রয়েছে নালীতন্ত্র এবং আরেকটাতে লেখা রয়েছে পানিতন্ত্র। পরীক্ষাতে ভুল হওয়ার জন্য যথেষ্ট এই দুইটা জিনিস আর কি। নালীতন্ত্র মনে রাখবা, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকবে পরিফেরাতে। আর যদি কখনো বলা হয় পানিতন্ত্র, পানি সংবহন তন্ত্র, তাহলে সেটা হবে কিন্তু একানোডার্মাটাতে। তাহলে চলো, আমি এখানে কি বলেছি, দেহে সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ কি তন্ত্র থাকে? নালীতন্ত্র থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিফেরাদের কি? নালীতন্ত্র থাকে। আর একানোডার্মাটাদের কি? পানি সংবহন তন্ত্র থাকে। তাহলে দেখো, দেহের ভিতরে সিলম থেকে সৃষ্ট অনন্য গড়নের গুরুত্বপূর্ণ জিনিস পানি সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে এদের নালীতন্ত্র, ওদের কি? পানি সংবহন তন্ত্র। গুড। চলে আসো, উদাহরণ যেহেতু চেয়েছে, সবচেয়ে পরিচিত উদাহরণটা দেওয়া হয়েছে এখানে, তুমি চাইলে তোমার নিজের মতো করে যোগ করতে পারো। দেখো, লেখা রয়েছে কি? জিলাটিনোজাম। কি জিলাটিনোজাম? সাইফা জিলাটিনোজাম। সাইফা জিলাটিনোজাম। আর এটা দেখো, লেখা রয়েছে একানোডার্মাটা। ওই যে জানি না, এই যে দেখো, আমাদের মূলত কি তারা মাছের কথা, স্টার, এবং এটাতে লেখা রয়েছে কি? অ্যাস্টেরিয়াস রুবেন্স। অ্যাস্টেরিয়াস রুবেন্স। ওকে, তাহলে দেখো, আমাদের মোটামুটি পরিফেরা এবং একানোডার্মাটার পর্বের যে বৈশিষ্ট্য সেটা মোটামুটি কমপ্লিট। ওকে, আচ্ছা, এছাড়া কি কি হইতে পারে? এদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, যেটা পরিফেরা। পরিফেরাদের ক্ষেত্রে মেসোহিল থাকে। এটা এক্সট্রা চিহ্ন বা এক্সট্রা একটা ইনফরমেশন তোমরা একটা লিখে রাখো বা কাজে লাগতে পারে। তাহলে দেখো, পরিফেরাদের থাকে কিন্তু মেসোহিল। মেসোহিলটা কি? ওদের দুইটা লেয়ার থাকে, বুঝছো? পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম। এই পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম, এদের মাঝখানে একটা লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে মূলত মেসোহিল। ঠিক যেরকমটি আমাদের নিডারিয়া রয়েছে না, নিডারিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বলো তো? মেসোগ্লিয়া দেখতে পাই, একটা অকোষীয় জেলির মতো একটা স্তর, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে দেখো, মেসোগ্লিয়া যদি বলা হয় মেসোগ্লিয়া, তাহলে হবে কোনটা বলো তো? নিডারিয়া। আর যদি বলা হয় মেসোহিল, তাহলে হবে কোনটা বলো তো? পরিফেরা। আশা রাখি এই প্রশ্নটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো আর কি। এরপরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ রয়েছো? প্রণব, পৃথিবী থেকে দেখছো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, আচ্ছা, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি, এরপরে আমরা চলে যাব কোথায়? আমাদের 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো, আমাদের 2 নম্বরে ডিউ রিটার্ন সলভের ক্ষেত্রে এখানে কি বলেছে, যে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায় এবং সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে যেমন মনে করো, আমি সকালে ঘুম থেকে উঠি, পড়াশোনা করি, অথবা হসপিটালে যাই, খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই, নিজের মন যা চাই তখন সেটা করি। ক্লিয়ার না? আবার এই যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের দেখবা যে পরজীবী বসবাস করে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরজীবী, গুরুত্বপূর্ণ বলতে খারাপের দিক থেকে গুরুত্বপূর্ণ পরজীবী কোনটা বলো তো? সেটা হচ্ছে কৃমি, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস আর কি, দুষ্ট কৃমি। তো দেখো, সে আমাদের বডিতে কি করে? আমাদের বডির ভেতরে বসবাস করে। আমরা ভালো কাজ করি, আর ও বেটা আমাদের ভালো জিনিসপত্রগুলো খেয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে বসে থাকে। তাহলে এই ধরনের কিছু জিনিস রয়েছে যেটা আমাদের অধ্যায়ের প্রথমে রয়েছে। দেখো, লেখা রয়েছে কি? মুক্তজীবী, পরজীবী। ইংরেজি নামটা একটু দরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও লেগে যেতে পারে আর কি। মিথজীবী এবং সহজীবী। ইংরেজি নামের ক্ষেত্রে দেখো, যেটা মুক্তজীবী সেটা ফ্রি লিভিং, আমি জানি এটা পারবা তোমরা। পরজীবী প্যারাসাইট, বিখ্যাত একটা মুভির নাম কিন্তু অস্কার জয়ী একটা মুভি রয়েছে কিন্তু, প্যারাসাইট। এরপরে দেখো মিথজীবী প্রাণী। এই মিথজীবীর ক্ষেত্রে দেখো, ওই যে এন্ডোসিমবায়ন্ট তোমরা পড়ছো না, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। এন্ডোসিমবায়ন্ট মানে একসাথে তারা একটা দেহের ভিতরে বসবাস করে। তাহলে দেখো মিথজীবী প্রাণী বা সিমবায়ন্ট। আরেকটা দেখো সহজীবী বা কমেন্সাল। সহজীবী বা এটা কি বলা রয়েছে? কমেন্সাল। ইংরেজি নামটা কিন্তু আমাদের একটু দরকার। দেখো মুক্তজীবী কি? এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়,
এই যে মনে করো পশু পাখি যা কিছু রয়েছে এটা, এবং এখানে নাম দেওয়া রয়েছে দেখো কবুতর, ওকে, কলম্বা লিভিয়া। বৈজ্ঞানিক নামটা কিন্তু দরকার, মাথায় রাখো আর কি এটাতে। পরজীবী, পরজীবী মানে কি, ওরা একটা দেহে বসবাস করে এবং ওরা দেহের ক্ষতি করবে। যার দেহে বসবাস করবে মানে হোস্টের বডিতে এটা বসবাস করে এটা কি করবে বলতো, ক্ষতি করবে আর কি। কি বলা রয়েছে যে এই সকল প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয় দেওয়ার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। শুধু খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে ব্যাপারটা এরকম না, ওরা কিন্তু যে আশ্রয় দেয় তার কিন্তু ক্ষতিও করে, তার কি করে, ক্ষতিও করে। উদাহরণ দেখো, লেখা রয়েছে যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা কি, হেপাটিকা। অথবা আমরা যেটাকে গোল কৃমি বলি না, এই গোল কৃমিও হতে পারে। এটা উদাহরণ, আমরা পরজীবীর উদাহরণ আমরা কি কৃমি দিতে পারি, গোল কৃমিও দিতে পারি, রাইট, যেটাকে আমরা বলি এসক্যারিস লুম্ব্রিকয়েডিস, কিছুক্ষণ পরে আমরা পাবো। এরপরে দেখো লেখা রয়েছে মিথজীবী। মিথজীবী বলতে কি বোঝাচ্ছে, মিথজীবী বলতে তারা একসাথে থাকবে এবং দুজন দুজনকে অনেক ভালোবাসবে, ক্লিয়ার, দুজন দুজনের অনেক উপকার করবে, বিপদে আপদে সহায়তা করবে, ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে মিথজীবী। তাহলে তারা একসাথে বসবাস করবে এবং দুজন দুজনের জন্য কি করবে, জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করবে। আর যারা সহজীবী তারা কি জানো, তারা একসাথে থাকবে, হিজ ইজ হুজ হুজ। অনেক ক্ষেত্রে তোমরা দেখো না, বন্ধু বান্ধব হয়তো রেস্টুরেন্টে গেছো, অনেক কাছের জিগরি দোস্ত, ন্যাংটা গালের বন্ধু বান্ধবী, যাওয়ার পরে কি, দোস্ত চল এটা খাই, খাওয়ার পরে বিল তুই তোরটা দে আমি আমারটা দিই। ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম এই যে সহজীবীর ক্ষেত্রে। তাহলে কি, তারা একসাথে বসবাস করবে কিন্তু উপকারও করবে না, অপকারও করবে না। তাহলে বলো তো, আমি যদি একটু বলতে চাই মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী, এর মধ্যে সবচেয়ে ভালো কে বলো তো? আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে মিথজীবী, কারণ তারা একসাথে থাকে এবং একে অপরকে কি করে, উপকার করে। তাহলে চলো কি বলছে, দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা এবং সহচর্যের ফলে উভয় উপকৃত হলে এদেরকে মিথজীবী বলে। যেমন দেখো লেখা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিজম এবং জু ক্লোরেলা, তারা একসাথে থাকে এবং একে অপরকে সহায়তা করে। এর খাদ্য ও গ্রহণ করে, ওর খাদ্য এ গ্রহণ করে, গুরুত্বপূর্ণ জিনিস। চলো সহজীবীর ক্ষেত্রে ইংরেজি নাম দেওয়া হচ্ছে কমেন্সাল। কি কথা বলেছে, যখন দুইটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে এবং গুরুত্বপূর্ণ এই লাইন, কেউ কারো দ্বারা উপকৃত না হলেও কেউ কাউকে ক্ষতি করে না, তখন তাকে বলা হয় সহজীবী। এবং ওই যে আমরা বিভিন্ন ধরনের চ্যানেলে দেখি না, ডিসকভারি এই চ্যানেলে বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি যে ওই হাঙর মাছের যাচ্ছে, হাঙর মাছের বডিতে ছোট্ট একটা মাছ এরকম করে লেগে রয়েছে, যেটাকে বলা হচ্ছে রেমোরা মাছ। কোন মাছ, রেমোরা। রেমোরা তার যে চোষক থাকে, সাকিং পয়েন্ট থাকে, এটা দ্বারা ওই হাঙরের গায়ে লেগে থাকে, ক্লিয়ার। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আর কি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উপরে ভিত্তি করে জীবন পদ্ধতি। তাহলে জীবন পদ্ধতি কত প্রকার, 4 প্রকার, এবং তাদের ব্যাখ্যা, ওকে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানিও। হাসান বলেছে থ্যাংক ইউ। এই উগান্ডা থেকে মারিয়ানোর, আই লাভ উগান্ডা, বুঝছো, উগান্ডা আমার মানে খুবই ফেভারিট দেশ। কেন ফেভারিট দেশ, দেখো উগান্ডার মধ্যে কিন্তু তোমাদের একটা স্টপ কোণ রয়েছে, সেটা হচ্ছে UGA, উগান্ডা, ওকে। তাহলে দেখো উগান্ডার মধ্যে প্রথমে দেখো UGA রয়েছে। UGA কি বলো দেখি, আর কি আমাদের স্টপ কোডের মধ্যে পড়ে যাবে আর কি, UAA, UAG, UGA, ওই স্টপ কোডন। আই লাভ দিস উগান্ডা। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই। তোমরা যারা ক্লাস করবে, ক্লাসের পরবর্তীতে এই স্লাইডটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি। এটাতে দেখো এই যে বৈজ্ঞানিক নাম, ভাই রে ভাই, এই বৈজ্ঞানিক নামগুলো যে এতবার আসছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, বেটা গোল কৃমি। এই গোল কৃমি যে কবে পরীক্ষাতে আসে ওই কবে আসে বেটা। তাহলে দেখো গৃহমাছি কি, মুস্কা ডোমেস্টিকা। বাবারে তোমরা একটু বাসে একটু প্র্যাকটিস করো, এটা তোমাদের প্র্যাকটিসের দরকার রয়েছে, একটু হাতে লিখবা অবশ্যই, ইতালিক অক্ষরে ট্রাই করবা আর কি, যাতে একটু বাঁকা হয় এবং নিচের দিকে যাতে টান দাও আর কি, ওকে। মুস্কা ডোমেস্টিকা। এরপরে দিকে চলে আসে আর কি, দেখো লেখা হচ্ছে গোল কৃমি আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। গোল কৃমিকে বলা হচ্ছে দেখো রাউন্ড ওয়ার্ম, এবং গোল কৃমিটা মূলত আমরা সবাই জানি নেমাটোডা। গোল কৃমিটা কোনটার ক্ষেত্রে আসে বলতো, নেমাটোডার ক্ষেত্রে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে, সো সামনে আসলে এটা আবারও আসতে পারে গোল কৃমির ক্ষেত্রে। তারপরে রুই মাছ আমরা জানি লেবেরোহিতা, পর্ণ কিছু নাই, দোয়েল, কপসাইকাস সেলুলারিস, দেখে নেবা বানান বলুন। গোখরা সাপ, না যা কি, এটা তো খুব ইজি, না যা, ওকে। চলো
এরপরে দিকে একটু চলে আসি, আমাদের এটা তো গুরুত্বপূর্ণ, আমি তো দেখাই দিলাম। এরপরে দিকে আর কি আসছিল দেখো, আর্থ্রোপোডা পর্বের, কোন পর্বের? আর্থ্রোপোডা পর্বের প্রাণীর 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডা আমরা সবাই জানি মূলত দুনিয়াতে যত ধরনের পোকামাকড় রয়েছে, এই পোকামাকড়গুলো বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাতে কি থাকে? সবচেয়ে পরিচিত জিনিস সেটা হচ্ছে আমাদের তেলাপোকার কথা আমরা বলতে পারি, ককরোচের কথা বলতে পারি। তাহলে দেখো আর্থ্রোপোডার ক্ষেত্রে তাদের সব কিছু থাকবে জোড়ায় জোড়ায় সন্ধিযুক্ত, পঞ্চাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি জানো? তাদের দেহে হিমোসিল থাকবে। হিমোসিল মানে হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, মানে রক্তের গহ্বর থাকবে। আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করতে পারি, তাদের রেচন অঙ্গ, কয়েকটা জিনিসের রেচন অঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যেমন নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, নেফ্রন তো আমাদের কিডনির একক, নেফ্রিডিয়া হচ্ছে কাদের রেচন অঙ্গের একক জানো? তোমরা জানো সেটা, অ্যানেলিডা। আর একটা কি রয়েছে বলো তো? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা কিন্তু এই বেটা আর্থ্রোপোডাদের আর কি, পোকামাকড়দের। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটু তেলাপোকার কথা চিন্তা করলে পেরে যাবো আর কি। দেখো দেখো সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, মানে সবকিছু জোড়ায় জোড়ায় আর কি। দ্বিপার্শ্বীয় প্রতিসম, অবশ্যই দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা খণ্ডকায়িত এবং ট্যাগমাটা বিভক্ত। ট্যাগমাটা মানে কিন্তু অঞ্চলায়ন। ট্যাগমাটা মানে এটা কি? অঞ্চলায়ন। এদের অঞ্চলায়ন থাকবে, আমাদেরও অঞ্চলায়ন রয়েছে, ওদেরও অঞ্চলায়ন থাকে। যেমন কি আমাদের মস্তক একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল, ইত্যাদি ইত্যাদি অঞ্চল। দেখো মস্তকে এক জোড়া বা দুজোড়া অ্যান্টেনা থাকে, এই যে এরকম করে নড়াচড়া করে। এবং আমরা জানি সাধারণত অক্ষির বদলে থাকে একজোড়া পঞ্চাক্ষী। অক্ষির বদলে কি থাকে? একজোড়া পঞ্চাক্ষী। সবচেয়ে ভালো বোঝা যায় কোথায় জানো? ছোটবেলায় যখন ওই যে আমরা ফড়িং ধরতাম না, ফড়িংয়ের চোখে বোঝা যাইতো যে অনেকগুলো ছোট 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 খোপ খোপ কাটা। চলো বহিকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত। তোমাদের এই কাইটিন এবং কিউটিকলের একটা পার্থক্য বলে দিই। কিউটিকল, কাইটিন এবং কিউটিকল, কাইটিন এবং কিউটিকল জাস্ট মনে রাখার জন্য, কোনো কঠিন কোনো কিছু না, মনে রাখবে। দেখো কিউট, কিউট মানে দেখবে সুন্দর নরম একটা ভাব রয়েছে, তাই না? তাহলে কিউটিকল, তাহলে যাদের দেহই তুমি দেখবে একটু নরম নরম রয়েছে তাদের দেহে থাকবে কিউটিকল, আর যাদের দেহ দেখবে একটু শক্ত শক্ত কঠিন তাদের হবে কাইটিন। ঠিক যেমনটা কি জিনিস দাঁড়াতে পারে আর কি, দেখো তুমি একটা জোকের কথা চিন্তা করো। জোকের দেহ কেমন বলো তো? নরম তুলতুলে না? তাহলে বলো জোকের দেহে কিসের আবরণ থাকবে? কিউটিকলের আবরণ থাকবে। কৃমি, কৃমি নরম না, তুলতুলে না? কিসের আবরণ থাকবে? কিউটিকলের আবরণ থাকবে। বাট তুমি একটু চলে আসো তো মলাস্কা, মলাস্কার ক্ষেত্রে শামুক বা ঝিনুকের কথা একটু চিন্তা করো তো, দেখবা যদি শামুকের কথা হয় তাহলে শামুকের ক্ষেত্রে কি আসবে বলো তো? আমাদের শামুকের বডি অনেক বেশি শক্ত না? তাহলে সেইখানে কি আর কিউটিকল থাকবে? সেখানে থাকবে মূলত কাইটিন। আবার চিংড়ির কথা চিন্তা করো, মানে যারা আর্থ্রোপোডা, চিংড়ির উপরে দেখে খোলসটা শক্ত না? তাহলে তাদের ক্ষেত্রে থাকবে কাইটিন। মানে কঠিন হলেই কাইটিন, কঠিন হলেই কি? কাইটিন। আর যদি একটু নরম তুলতুলে ভাব হয়, কিউট কিউট ভাব হয়, তাহলে সেটা হবে কি? কিউটিকল। ওকে, আচ্ছা আসো এরপরে কি? সিলম সংক্ষিপ্ত এবং অধিকাংশে দেহ গহ্বর কি থাকে বলতো? রক্তপূর্ণ হিমোসিল থাকে। এত কিছু না দিলে অন্ততপক্ষে এটা তো লিখতে পারো, এদের দেহে কি থাকে? রক্তপূর্ণ হিমোসিল থাকে। মানে হিম মানে তো রক্ত, আর সিল মানে তো গহ্বর, তাহলে তো রক্তের গহ্বরে কি থাকবে? রক্তই তো থাকবে। সবার শেষে দেখো রেচন অঙ্গ কি? মালপিজিয়ান নালিকা। এছাড়াও থাকে কক্সাল, অ্যান্টেনাল বা ম্যাক্সিলারি গ্রন্থি। এটা লিখলে লিখলা, না লিখলে নাই। তাহলে আমাদের মোটামুটি একটা প্রশ্ন গেল, 4টা প্রশ্ন গেল। দেখো এটা আসে 21-22 সেশনে। চলো এরপরের দিকে আমরা একটু যাই, কি বলছে আর কি। আমাদের 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলছে প্ল্যাটিহেলমিনথেস এবং নেমাটোডা। ওকে, মানে নেমাথেলমিনথেসের ক্ষেত্রে, নেমাথেলমিনথেস মানে নেমাটোডা যারা, আর নেমাটোডা কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি করে বেশি, কারণ আমাদের পেটের ভেতরে যে গোলকৃমি থাকে এটা হইতেছে এই নেমাটোডা গোত, মানে নেমাটোডা পর্বের ক্ষেত্রে। 5টি প্রধান পার্থক্য লেখো। 5টি প্রধান পার্থক্যের মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলছি, হয়তো বা দেখে ফেলবো এই জিনিসগুলো আর কি। দেখো প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটিহেলমিনথেসের দিকে যদি আমি একটু তাকাই তাহলে তোমাদের দেখানো যায় একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কই গেল? এই যে এখানে, আমি জানি না লাইভে তোমরা দেখতে পাবা কিনা, লাইভে দেখা যাবে কিনা আমি জানি না এটাতে। এই যে এটা হচ্ছে টিনিয়াস সোলিয়াম, আবার তানিয়া সোলিয়াম বললো না, এটা হচ্ছে টিনিয়াস সোলিয়াম, রাইট? এই যে দেখো চ্যাপ্টা ক্রিমি আর কি, এই যে দেখো প্ল্যাটিহেলমিনথেসের মতো। আর এই যে আমাদের হচ্ছে পেটে যেটা থাকে অ্যাসক্যারিস লুমব্রিকয়েডিস বা গোলকৃমি। ওকে, এই যে এই দুইটা হচ্ছে তাদের পার্থক্যের কথা বলছে। তাহলে বলো তো, আমি তো দেখাইলাম প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে কি? চ্যাপ্টা ক্রিমি। আর যদি আমি নেমাটোডার ক্ষেত্রে বলি বা নেমাথেলমিনথেসের কথা বলি তাহলে কি হবে বলো তো? সেটা হবে নলাকার। কি হবে বলো তো? নলাকার। এই যে দেখো সূত্রাকার বা নলের মতো, যেহেতু এরা নিজের একটা নলের মতো, এই নলের ভেতরে তাদের পরিপাক নালী আরও একটা নল থাকে, এই জন্য এটাকে কিন্তু বলা হয় টিউব উইদিন টিউব, টিউব উইদিন টিউব। সেম ভাবে দেখো একটা কলম, এই কলম নিজে বেটে একটা নলের মতো, আবার এর ভেতরে যখন একটা ভেতরে আমরা কি শীষ দিয়ে দিই না আর কি,
ওটাও একটা নলের মতো। তাহলে কি বলা যায় বলো তো? নলের ভেতরে নল। তাহলে চলে আসি, দেখো এরা হচ্ছে চ্যাপ্টাদেহী প্রাণী, আর এরা কি প্রাণী? নলাকার প্রাণী। এদের ক্ষেত্রে দেখো কি বলেছে, এই পর্বের প্রাণীগুলো চ্যাপ্টা বা ফিতা কৃমি নামে পরিচিত। চ্যাপ্টা বা ফিতা কৃমি নামে পরিচিত। আর এরা মূলত কি কৃমি নামে পরিচিত? গোল কৃমি অথবা থ্রেড ওয়ার্ম বা সুতাকৃমি। এরা যেহেতু দেখো আমরা জানি প্ল্যাটিহেলমিনথেস কয় নাম্বার পর্বের ক্ষেত্রে বলো তো? এরা হইতেছে মূলত 3 নাম্বার ক্ষেত্রে। প্রথমে আসছে কি? পরিফেরা, এরপরে কি? নিডারিয়া, এরপরে কি? প্ল্যাটিহেলমিনথেস। মনে করবা প্রথম 3টা পর্বে, যেটা মেজর প্রথম 3টা পর্বের প্রত্যেকটাই এরা মূলত হচ্ছে অ্যাসিলোমেট, মানে এদের কোনো সিলম নাই। শুধু 4 নাম্বার পর্ব যাদেরকে আমরা বলি নেমাটোডা, তারা কিন্তু ছিল সিউডোসিলোমেট বা সুডোসিলোমেট, তাহলে অপ্রকৃত সিলম যুক্ত। তাহলে এই যে নেমাটোডা ক্ষেত্রে যারা আসবে তারা হচ্ছে সুডোসিলোমেট। তাহলে প্রথম থেকে 3টা অ্যাসিলোমেট, নেমাটোডা হচ্ছে কোনটা? সুডোসিলোমেট। চলে আসে পৌষ্টিক নালী, যেটা এটা হচ্ছে অসম্পূর্ণ থাকবে, আর এদের ক্ষেত্রে মাসবে সম্পূর্ণ থাকবে। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আমরা জানি এদের শিখাকোষ থাকে, এইটা যে কতবার আসে পরীক্ষাতে তোমাদের, শিখাকোষকে বলা হয় ফ্লেম সেল। চিত্র ড্র করে তো এখন দেখানো যাচ্ছে না, টাইম নেই আর কি আমাদের। তাহলে বলো এদের ক্ষেত্রে যেই রেচনতন্ত্র থাকবে, রেচনতন্ত্রের একটা বিশেষ অংশের নামটা কি বলতো? শিখাকোষ। আর নেমাটোডার ক্ষেত্রে এটা হচ্ছে অনুপস্থিত। নেমাটোডার ক্ষেত্রে রেচনতন্ত্র মূলত কি? অনুপস্থিত। ক্লিয়ার? আচ্ছা, ডিএমসি রোল নাম্বার 33। আরে বাবা, ও তো রোল নাম্বারও ঠিক করে ফেলছে ডিএমসি ভাই। চলেন ভাই এর পরের দিকে আমরা একটু যাই ভাই, চলেন দেখি কি বলছে আর কি। এই যে আবারও বৈজ্ঞানিক নাম না, মূলত মানুষের শ্রেণীবিন্যাসের কথা বলেছে। শ্রেণীবিন্যাসটা আমার মনে হয় কিছু জানা বা না জানা, মানুষের শ্রেণীবিন্যাসটা জানা দরকার। গণ পর্যন্ত বলছে, জাস্ট লিখে দিছে, তেমন কিছু নাই। কর্ডাটা, ভার্টিব্রাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, হমিনিডি এবং হোমো। আর সবার শেষে কি স্পিসিস হইলে কি আমাদের হোমোস্যাপিয়েন্স বা হোমোস্যাপিয়েন্স, যেটা উচ্চারণ করি না কেন। আসো, এটা আমাদের গুরুত্বপূর্ণ না, এটা আমরা পড়ে ফেলতে পারবো খুব ভালোভাবে আর কি। এরপরে থেকে আমরা একটু আসি আর কি। এখানে আবারও সেই বৈজ্ঞানিক নামগুলো দিছে। দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম না যে গোল কৃমি এবারটা আসতেই থাকে সব জায়গায়, তাই না? 3 স্টার দিলাম। দেখো অ্যাসক্যারিস লম্ব্রিকয়েডেস, অ্যাসক্যারিস লম্ব্রিকয়েডেস, ডিআইএস দিও না, ডিইএস, অ্যাসক্যারিস লম্ব্রিকয়েডেস। ওকে, চলে আসে এরপরে। দেখো আপেল শামুক। ওকে, দেখো লেখা হচ্ছে কি? পাইলা গ্লোবোসা, বা তুমি উচ্চারণ করতে পারো পিলা গ্লোবোসা, বাট যেটাই উচ্চারণ করো না কেন যাতে ভুল না যায়। ওকে, গ্লোবোসা। চলো আসো জোকের ক্ষেত্রে। জোকের নামটা একটু ভালো করে মনে রাখো, বাংলাদেশের প্রেক্ষাপটে জোক তো আবার খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গাতে জোকের অনেক কিছু বিক্রি হয়ে যায়। দেখো হিরিডো মেডিসিনালিস, ওই যে জোকের তেল ওষুধ হিসেবে ব্যবহার করে না অনেক ক্ষেত্রে, এই জন্য দেখো নামও দিয়ে দিচ্ছে কি? মেডিসিনালিস। তাহলে দেখো কি লেখা রয়েছে? হিরিডো মেডিসিনালিস। চলো এরপরে দেখো রুই মাছ, আবারও আসছে রুই মাছ, ডাবল আসছে ল্যাবিওরোহিতা। ঘড়িয়াল, যেহেতু এটা মূলত কই পাওয়া যায় বলতো? এটা ঘড়িয়াল কিন্তু পাওয়া যাচ্ছে গঙ্গা নদীতে, মানে আমাদের এখানে পদ্মা, ওদের ওইখানে গঙ্গা, এই জন্য দেখো লেখা হচ্ছে গাঙ্গাটিকাস, গ্যাভিয়ালিস গাঙ্গাটিকাস। ওকে, চলো আসি দোয়েল। এই দোয়েলও আবার আসছে দেখো কপসাইকাস সেলুলারিস। তাহলে বারে বারে আসলো কোনটা? এই দোয়েল, মানে আবারও দিবে আমার মনে হচ্ছে কপসাইকাস সেলুলারিস। এরপরে দেখো রুই মাছ আবারও দিবে ল্যাবিওরোহিতা। ওকে, এরপরে দেখো গোলকৃমি আবারও দিতে পারে অ্যাসক্যারিস লম্ব্রিকয়েডেস। তোমাদের সাথে যেহেতু রিটেন ক্লাস, তো এই জন্য মনে হয় খুব বেশি মানে ইন্টারাকশনের সুযোগটা আমাদের কম হচ্ছে। যদি এমসিকিউ থাকতো তাহলে আমার মনে হয় যে এটা দুর্দান্ত একটা ইন্টারাকশন তোমাদের সাথে করা যেত আর কি। বাট রিটেনের ক্ষেত্রে আর কি বা বলা যায় আর কি, বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে দেখো 7টা যে প্রশ্নের কথা বললাম, এই 7টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এখন পর্যন্ত এই অধ্যায় থেকে এসেছে। তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? বেশিরভাগ প্রশ্ন বৈশিষ্ট্য থেকে এবং বেশিরভাগ প্রশ্ন বৈজ্ঞানিক নাম থেকে। এবং আজকে এই 7টার বাইরেও আমি তোমাদের জন্য কিছু স্পেশাল রিটেন প্রশ্ন সাজিয়েছি। আশা রাখি প্রশ্নের ভিতর থেকে আসা উচিত, আমার মনে হয় মাস্ট বি। আসো আমরা চলে যাই এরপরের দিকে। দেখো সব আমাকে একটু বলতে পারো, দেখো দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্যগুলো লেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি কি? দ্বিস্তরী প্রাণী একটা উদাহরণ যদি আমরা দিই, সেটা হচ্ছে আমাদের হাইড্রা, মানে যারা আমাদের নিডারিয়াতে রয়েছে। আর ত্রিস্তরী প্রাণী বলতে তো আমরা জানি যে প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত।
রাইট। এখন চলে আসো, যারা দ্বিস্তরী তাদের দুইটা ডাম থাকবে, একটা একটোডাম এবং এন্ডোডাম, আর এদের মাঝখানে একটা অকুশের তরল পদার্থ থাকবে যাকে আমরা বলি মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কিন্তু নিডারিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য, মাথায় রেখো। আর মেসোহিল যদি কখনো আসে পরীক্ষাতে তাহলে সেটা কি দিবা বলো তো? তখন কিন্তু সেটা তোমাকে দিতে হবে পরিফেরা। আচ্ছা, আর যারা ত্রিস্তরীদের ক্ষেত্রে তিনটা লেয়ার, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। ক্লিয়ার এতটুকু জিনিস মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, আসো তাহলে কি কথা বলেছে আর কি, এদের একটোডাম এবং এন্ডোডাম থাকে, এদের ক্ষেত্রে তিনটা লেয়ারই থাকবে, পড়াইলাম না এটাতে। খেয়াল করো, এদের একটো এবং এন্ডোর মাঝখানে জেলি সদৃশ মেসোগ্লিয়া থাকে। আর ত্রিস্তরী যারা তাদের তো মেসোগ্লিয়ার কোনো প্রশ্নই ওঠে না আর কি এটাতে। এরা কখনো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, আর এরা টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, নেমাটোসিস্ট কিন্তু থাকে হাইডাতে, তাই না? ওই যে থলের মতো যে অংশটা, যেখানে কিন্তু চাবুকের মতো বিদ্ধ হয়ে যেতে পারে সবকিছু আর কি, চাবুক ছুঁড়ে যে বিভিন্ন ধরনের ছোট 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 কীটপতঙ্গকে খেয়ে ফেলতে পারে ইত্যাদি। তাহলে দেখো নেমাটোসিস্ট দংশন অঙ্গাণু যেটা, সেটা হচ্ছে হাইডার ক্ষেত্রে উপস্থিত। আর প্ল্যাটিহেলমিনথেস বা ত্রিস্তরী প্রাণী যারা বা আমাদের ক্ষেত্রে কোনো নেমাটোসিস্ট নাই। পলিপ এবং মেডুসা দশা, এই যে দশাটা আর কি স্থির দশা বা চলনশীল দশা, এই দশাটা শুধুমাত্র কাদের থাকবে? সেটা হচ্ছে মূলত আমাদের 2 নম্বর পর্ব, মেজর পর্ব, যেটা আমাদের নিডারিয়াদের ক্ষেত্রে থাকবে, মানে হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে থাকবে। আর পলিপ বা মেডুসা দশা ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে অনুপস্থিত। আর আমরা জানি ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে যেহেতু মেসোডাম থাকে, মেসোডাম উদ্ভূত একটা পর্দা থাকে যার নাম পেরিটোনিয়াম পর্দা। তাহলে কি পর্দা বলো তো? মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা। তাহলে পর্দার নামটা কি বলো? পেরিটোনিয়াম পর্দা। আর এই পেরিটোনিয়াম পর্দায় মূলত তৈরি হয় একটা গুরুত্বপূর্ণ দেহগহ্বর যার নাম হচ্ছে সিলম। যার নাম কি? সিলম। ওকে। আর যারা দ্বিস্তরী প্রাণী তাদের ক্ষেত্রে মূলত তো সিলম থাকে না, তাদের ক্ষেত্রে থাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, দেখো নামটা থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাই। একটা হচ্ছে গ্যাস্ট্রো মানে পাকস্থলী রিলেটেড। গ্যাস্ট্রো মানে কি বলতো? পাকস্থলী রিলেটেড, তাই না? আর ভাস্কুলার মানে কিন্তু সংবহন বা পরিবহন, যেটাই বলি। ভার্বের মতো কিন্তু এত ভালো লেখা না আর কি আমার, বুঝছো? একটু পচা পচা লেখা আর কি আমার। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার সংবহন মূলত মানে গ্যাস্ট্রোভাস্কুলার জিনিসটা দুইটা কাজ করতে পারে। গ্যাস্ট্রো মানে পরিপাক এবং ভাস্কুলার মানে সংবহন। তাহলে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর একসাথে দুইটা কাজ করবে, পরিপাকেরও কাজ করবে, সংবহনেরও কাজ করবে। আশা রাখি তোমাদের এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং চলে আসতে পারে, কাজে চলে আসতে পারে আর কি, এটা আমাদের পরীক্ষাতে আসতেই পারে এটা। চলো এরপরে দেখে আমাদের কি আসতে পারে। এখানে লেখা দেখো, মলাস্কা এবং অ্যানেলিডা বৈশিষ্ট্য। এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে আলোচনা করেছি, কারণ মলাস্কা এবং অ্যানেলিডা এখন পর্যন্ত আসে নাই। আমার মনে হচ্ছে যে মলাস্কা এবং অ্যানেলিডা এইটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এইবারে, কারণ বাকিগুলো চলে আসে, দুইটা গুরুত্বপূর্ণ আসে নাই। মলাস্কাদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য রয়েছে, বাট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্র। আমাদের আজমল স্যারের বই অনুসারে মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। ওকে, সেটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আর অ্যানেলিডাদের রক্ত সংবহন তন্ত্র আমাদের মতো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কি বললাম বলতো? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আসো, কি কথা বলেছে? মলাস্কাদের ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে শামুকের ক্ষেত্রে, শামুকের বাইরে তো অনেক মানে শক্ত খোলস থাকে, বাট এটা তো একটা সময় নরম থাকে, বুঝছো? এই শক্ত খোলসটা একটা সময় নরম থাকে এবং এটা একটা নরম পর্দার মতো থাকে, যেটাকে আমরা বলতে পারি যে মেন্টাল পর্দা। এই মেন্টাল পর্দা পরবর্তীতে বিভিন্ন ধরনের চুনময় পদার্থ ক্ষরণ করে শেলে পরিণত হয়। শেল বলতে অবশ্যই তোমরা জানো যে বাইরে যে শক্ত একটা আবরণ সেটাতে। তাহলে চলো কি কি বলা হয়েছে। দেহ নরম, মাংসল, অখণ্ডকিত। আমরা জানি এটাতে সিলোমেট, মাস্ট বি সিলোমেট হবে, কারণ কি এটা হচ্ছে কয় নাম্বার পর্ব বলো? মেজর পর্ব হচ্ছে 5 নাম্বার। আর আমরা কি জানি 1 থেকে 3 নম্বর হচ্ছে অ্যাসিলোমেট, 4 নম্বর সিডোসিলোমেট, আর 5 থেকে শুরু করে সব ইউসিলোমেট বা সিলোমেট। তাহলে দেখো, সিলোমেট অধিকাংশ দ্বিপার্শ্ব প্রতিসম, ব্যতিক্রম হচ্ছে গ্যাস্ট্রোপোডা। মেন্টল গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভুল করা যাবে না। মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। একটু আগে পড়ালাম, মেন্টল থেকে খরিত চুনময় পদার্থে শেল গঠন হয় এবং এই খোলকের মধ্যে মূলত প্রাণীটা থাকে। দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমোসিল থাকে এদের মূলত। দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে আছে পোস্টিটালি প্যাঁচানো, কখনো কখনো ইউ আকৃতির। এখানে একটি ইউ আকৃতির হবে, কখনো কখনো কোন আকৃতির বলতো? ইউ আকৃতির। বাট এদের 7 নম্বর পয়েন্টের দিকে একটু মনোযোগ দাও। দেখো 7 নম্বর পয়েন্টের দিকে দেখবা, এদের তো হিমোসিল থাকে। একটু আগে বললাম হিমোসিল মানেটা কি বলতো? রক্ত গহ্বর। এখন রক্ত গহ্বরে তো রক্ত থাকবে, কিন্তু রক্তের কালার যে কি হবে এটা তো আমরা বলতে পারি না। লাল হবে, নীল হবে, সবুজ হবে, এটা ডিপেন্ড করবে রঞ্জক পদার্থের উপরে। তাহলে দেখো রক্তে হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে এবং অ্যামিবোসাইট থাকতে পারে। তাহলে দেখো এখানে দুইটা জিনিস পেলাম, এর মধ্যে একটা রঞ্জক পদার্থ পেলাম হিমোসায়ানিন,
দেখো হিম মানে কি রক্ত রিলেটেড বা লৌহ রিলেটেড, আর সায়ানো মানে আমরা জানি মেডিকেলের ভাষায় সায়ানোসিস বলে একটা কথা রয়েছে। সায়ানোসিস মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে যায়, মানে ওইখানে নীল রক্ত হয়ে যায়। তাহলে দেখো সায়ানো মানে নীল, তাহলে বলো তো ওইটার কালারটা কেমন হইতে পারে? নীল রক্তের হইতে পারে। তাহলে দেখো এখানে কি কি থাকবে? আমিষ এবং কপার। আর দেখো কপার মানে কি তুতে, তুতে হইতেছে তুতের, বলো দেখি তুতের কালার কি? নীল কালার, তাই না? তাহলে দেখছো এই যে মলাস্কাদের ক্ষেত্রে রক্তের কালার কি হইতে পারে? নীল হইতে পারে। তাহলে এই জন্য এদের থাকে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন, সায়ানো মানে যেহেতু নীল, এই জন্য দেখো এদের উপাদান কি? আমিষ ও কপার, আমিষ ও কপার। আর অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট তো অ্যামিবের মতো চলাফেরা করতে পারে। চলে আসি রক্ত সংবহন অর্ধমুক্ত। রক্ত সংবহন কি? অর্ধমুক্ত। তাহলে সেম জিনিসের ক্ষেত্রে যদি আমি একটু তাকাই, তাহলে দেখো এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। গুরুত্বপূর্ণ জিনিস অ্যানিলিডাদের ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে নেফ্রন, আমাদের থাকে কি নেফ্রন, আর এদের বেটা থাকে নেফ্রেডিয়া। কতটা মিল দেখছো? আমাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এদেরও বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আমাদের ক্ষেত্রে কি থাকে বলতো? নেফ্রন থাকে। রেচনতন্ত্রের এককের নাম হচ্ছে নেফ্রন, আর এদের রেচনতন্ত্রের এককের ক্ষেত্রে নাম হয়ে যাবে কি? নেফ্রেডিয়া। চমৎকার মিল রয়েছে। এবং ওই তো বললাম অ্যানিলিডাদের ক্ষেত্রে আর কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা যেহেতু যে নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া যেহেতু তাদের প্রত্যেকটা খণ্ডে থাকে, এই জন্য এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান। সেগমেন্ট মানে খণ্ড। তাহলে চলো এখানে দ্বিপার্শ্ব প্রতিসম লম্বা নলাকৃতির নরম দেহ বিশিষ্ট। ওকে, এরপরে দেখো যেহেতু এদের নরম, নরম মানেই দেখো কিউটিকল নির্মিত, কিউটিকল নট কাইটিন, কি কিউটিকল। ওকে, এদের দেহে দেখো পেরিটোনিয়াম পর্দা বেষ্টিত এবং তরল পণ্য প্রকৃত সিলোম অবস্থিত। স্বাভাবিক, যেহেতু এরা 6 নাম্বার পর্ব, মেজর 6 নাম্বার পর্ব, তাহলে তো তাদের পেরিটোনিয়াম থাকবেই, তাই না? যেহেতু তাদের সিলোম রয়েছে তার মানে তাদের পেরিটোনিয়াম থাকবে। এরপর দেখো প্রকৃত খণ্ডকায়ন বিদ্যমান, প্রকৃত খণ্ডকায়ন বিদ্যমান। এছাড়াও চলনাঙ্গ কাইটিনময় সিটি বা প্যারাপোরিয়া। প্যারাপোরিয়া মানে এটা কি? তাদের চারিদিকে পা থাকে, তাদের চারিদিকে কি থাকে? পা থাকে। গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো 7 নাম্বার, দেহের প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রেডিয়া, আবারও মনোযোগ দাও, নেফ্রেডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এই জন্য নেফ্রেডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। তাহলে এটা ভুল করা যাবে না ভাই, এটা ভুল করা যাবে না। তাহলে এদের রেচনাঙ্গের প্রধান হিসেবে কাজ করে কোনটা? নেফ্রেডিয়া। আর যেহেতু নেফ্রেডিয়া প্রত্যেকটা খণ্ডে থাকে, এই জন্য এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান, সেগমেন্টাল অর্গান, রাইট? তাহলে এখান থেকে আমি যদি 5টাও লিখে দিই, 5টার ক্ষেত্রে কি? এদের দেহ লম্বা, নলাকার হইতে পারে এবং নরম। নরম হলে সেটা অবশ্যই কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত। এদের চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া বলতে তাদের চারিদিকে কি থাকবে? পা থাকবে, পেশল প্যারাপোডিয়া। রক্ত সংবহন তন্ত্রবদ্ধ। এরপরে 5 নাম্বারের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? রেচনতন্ত্রের প্রধান অংশ হিসেবে কাজ করবে কোনটা বলো দেখি? নেফ্রেডিয়া। এবং যেহেতু নেফ্রেডিয়া প্রত্যেকটা খণ্ডে থাকে, এই জন্য এদেরকে বলা হয় সেগমেন্টাল অর্গান, সেগমেন্টাল অর্গান। উদাহরণের ক্ষেত্রে দেখো মলাস্কা, এটা হচ্ছে পাইলা গ্লোবোসা এবং অক্টোপাস ম্যাক্রোপাস। খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না, এগুলো আসতে পারে। আবার সেই যোগ হিরিডো মেডিসিনালিস এবং মেটাফিট পোস্টোমা। এইবার পরীক্ষাতে কেঁচোটা দেওয়া উচিত আমার মনে হয়। কেঁচোটা না দিলে কেমন যেন লাগে আর কি। বৈজ্ঞানিক নাম হিসেবে কেঁচো আমি মনে করি ও এটা যোগ্য, মেটাফিট পোস্টোমা। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি দেখি তো, প্রশ্নের উত্তরটা আমাকে একটু দাও দেখি। কি প্রশ্ন করা যায় তোমাদেরকে? ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বলো নিচের কোনটি জৈব তন্তু? নিচের কোনটি জৈব তন্তু? কোয়ানোসাইট, স্পঞ্জিন, অস্ট্রিয়া। কোয়ানোসাইট, স্পঞ্জিন, অস্ট্রিয়া। নিচের কোনটি জৈব তন্তু? দেখি কে উত্তর দেয়। কোয়ানোসাইট, স্পঞ্জিন, অস্ট্রিয়া। দেখি উত্তরটা কে দাও আর কি তোমরা, আমি একটু শুনে নিই আর কি। এটাতে সবার উত্তরটা কে দিচ্ছে আর কি দেখি। দেখো আমি একটু উত্তরটা দেখে নিই তোমাদের কে দেয়। এখানে লেখা হচ্ছে কর্ডাটা বৈশিষ্ট্য, ভুল করা যাবে না, আসতেই পারে কর্ডাটা বৈশিষ্ট্য বাবা। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, মানে ফাহাদ ভাইয়ের মতো আমি তো এত মজা দিতে পারবো না রে ভাই, তাই না বলো? আজকে তো আমাদের এখানে প্রথম মানে ক্লাস নিচ্ছি, হাগামতো পাবো কোথায়? হাগামতো এটা শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য, বুঝছো? হি ইজ দ্য ক্রিয়েটর অফ ইট। ওনার সাথে এই জায়গায় মিল হবে না বস। এই ওরা, ওনার ওরা, আমার ওরা ভাই, এই হাগামতুর ওরাতে আমি নাই ভাই। আমি মাপ চাই এইখানে, প্লিজ ভাই। এইখানে আমি মাপ চাই আর কি, বুঝছো? হ্যাঁ ওকে, অস্ট্রিয়া না, অস্ট্রিয়া উত্তর না।
অস্ট্রিয়া উত্তর না আর কি। হাগুমুতু কই পায় আর কি বলো তো ভাই, উনি বস তো বস, এইখানে হাগুমুতু হবে না আর কি, বস আসছে আর কি, এটা বসের জন্যই থাক, ওনার ওটা সিগনেচার মার্ক না। আচ্ছা আচ্ছা, কি উত্তরটা সঠিক দাও না আর কি। জুবাইর হোসেন বলছে অস্ট্রিয়া, অস্ট্রিয়া অস্ট্রিয়া, ঈশ্বর যেমন অস্ট্রিয়া বলছে, সাইদ বলছে অস্ট্রিয়া, অস্ট্রিয়া, ভেরি গুড। তাজওয়ার হোসেন ও বলছে স্পঞ্জিন, রাইট অ্যান্সার, ইয়েস। তাজওয়ার তুমি একমাত্র এখন পর্যন্ত সঠিক উত্তর দিয়েছো, স্পঞ্জিন হচ্ছে জৈবতন্তু, রাইট। অস্ট্রিয়া মানে তো পোর, অস্ট্রিয়া মানে পোর, পোর মানে হচ্ছে জাস্ট ছিদ্র। আর কোয়ানোসাইট, সাইট রয়েছে না, সাইট মানে তো কোষ। এখন কোয়ানোসাইট মানে এটা কি বলো তো, ফ্লাজেলাযুক্ত কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ, ওকে। আচ্ছা, এরপরের দিকে আমরা একটু চলে আসি কর্ডাটা বৈশিষ্ট্য। কর্ডাটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাদের যেহেতু সময় আমাদের খুবই কম, কয়েকটা জাস্ট পয়েন্ট তোমাদের একটু লিখতে হবে। আসতে পারে কি, কর্ডাটা বৈশিষ্ট্য ব্যাখ্যা সহ লেখো। মিনিমাম আমাদের কয়টা লিখতে হবে, 5টা বৈশিষ্ট্য লিখতে হবে। কর্ডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তোমরা জানো, সেটা থাকবে নটোকর্ড এবং স্নায়ুরজ্জ, ফাঁপা স্নায়ুরজ্জ। এছাড়া থাকবে কি এন্ডোস্টাইল, তারপরে কি থাকতে পারে রক্ত সংবহন তন্ত্র, ইত্যাদি ইত্যাদি। চলো করে ফেলে আর কি। দেখো নটোকর্ড কি বলা রয়েছে, নটোকর্ড। নটোকর্ডটা কই থাকে বলো তো, এই যে আমাদের পৃষ্ঠ রয়েছে না, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, পৃষ্ঠীয় কোন রেখা বরাবর, মধ্যরেখা বরাবর। এবং এই নটোকর্ড অনেকের ক্ষেত্রে পরিণত হয় কিসে, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়, তাদেরকে বলা হয় মেরুদণ্ডের প্রাণী। আর যাদের নটোকর্ড সারা জীবন নটোকর্ডই থাকে, তারা তো কর্ডেটি, তাদের আবার নন কর্ডেট বললো না, তারা কি কর্ডেটি আর কি, ওকে। তাহলে তাদের মেরুদণ্ডে পরিণত হতে পারে। এরপরে দেখো স্নায়ুরজ্জ, এই স্নায়ুরজ্জ কিন্তু কি থাকে বলতো, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবরই থাকে এবং এটা ফাঁপা থাকে। এই স্নায়ুরজ্জ আমাদের বডির সামনের দিকে পরিণত হবে কিসে, এই যে দেখো ব্রেইনে পরিণত হবে, এবং পেছনের দিকে মেরুদণ্ডের একদম নিচ বরাবর চলে যাবে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড হিসেবে। তাহলে এটা মূলত সামনের দিকে কিসে পরিণত হবে, মস্তিষ্কে, এবং পশ্চাতে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড গঠন করবে। গলবিলীয় ফুলকারন্ধ্র, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, অনেকের থাকে, বাট মানুষের তো নাই, তাই না। মানুষের কি রয়েছে, ফুসফুস রয়েছে, মানে গলবিলীয় ফুলকারন্ধ্র অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্রে কি ঘটে, বিলোপ ঘটে। গুড। এন্ডোস্টাইল, গুরুত্বপূর্ণ জিনিস, এখানে একটা জিনিস ভুল করা যাবে না। এন্ডোস্টাইল মূলত পরবর্তীতে কিসে পরিণত হতে পারে বলতো, থাইরয়েড গ্রন্থিতে, থাইরয়েড গ্রন্থিতে আর কি। চলো আসো পায়ু উত্তর লেজ, মানে পায়ু উত্তর লেজ বলতে কি, পায়ুপথ তার পেছনের দিকে লেজ, তাহলে পায়ুপথের পেছনে কি থাকে, লেজ থাকে। তাহলে লেজ কিন্তু পায়ুপথের আগে না, লেজ হচ্ছে পায়ুপথের পেছনের দিকে থাকবে। পরিপাকতন্ত্র, স্বাভাবিক আমাদের পরিপাকতন্ত্র কি সম্পূর্ণ, এবং এটা মাউথ টু অ্যানাস পর্যন্ত বিস্তৃত। মাউথ বলতে কি বোঝায়, মুখ, অ্যানাস বলতে বোঝাচ্ছে কি বলতো, হাগু দেওয়ার জায়গা। এই তো বলে দিলাম হাগু দেওয়ার জায়গা, দেখছ বের করে ফেলতেছে। আমি কিন্তু তোমাদের ওই হাগুমতুর লাইনের দিকে যাচ্ছি, চেষ্টা করতেছি আর কি। এরপরে দেখো রক্ত সংবহন তন্ত্র। আমরা জানি আমাদের রক্ত সংবহন তন্ত্র কি, বদ্ধ, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এবং ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কখন বলা হয়, রক্ত যখন শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্য দিয়ে ঘোরাফেরা করে, রক্তনালীর মধ্যে দিয়ে যখন এটা ঘোরাফেরা করে, তখন এটাকে বলা হচ্ছে কি বলতো, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। আর এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আরও একটা অধ্যায় রয়েছে, আরও একটা জায়গাতে রয়েছে। সেই জায়গাটা কোনটা, সেটা হচ্ছে আমাদের অ্যানিলিডা, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। চলো হৃৎপিণ্ডের অবস্থান, চমৎকার একটা জিনিস দেখো, অঙ্কীয় দেশে, মুখস্থ না করে এটা একটু দেখো। অঙ্কীয় দেশ মানে বুকের দিক, আমাদের হৃদস্পন্দন মানে এই জায়গাতে হচ্ছে না, মানে আমাদের বাম দিকে। তাহলে দেখো এটা বুকের দিকে, এই জন্য এটাকে বলা হয় অঙ্কীয়। ইংরেজিতে ভাই এটাকে বলা হয় ভেন্ট্রাল, ইংরেজিতে কি বলা হয়, ভেন্ট্রাল। আর যদি কখনো পিঠের দিকে থাকে, দেখবা পোকামাকড়দের হৃদস্পন্দন মানে হৃৎপিণ্ড থাকে কিন্তু পিঠের দিকে, এটাকে কি বলা হচ্ছে, ডরসাল, ডরসাল মানে পৃষ্ঠীয়। তাহলে আমাদের হৃদস্পন্দন ঘটে কোথায়, এই যে সামনের দিকে হাত দিলে বুঝতে পারি, মানে হৃৎপিণ্ডের সামনে। এই জন্য হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে অঙ্কীয় দেশে। পার্শ্বপদ থাকতেছে কয় জোড়া, 2 জোড়া পার্শ্বপদ থাকে। খণ্ডকায়ন, খণ্ডকায়ন দেখা যায় বাট সিলম পর্যন্ত পৌঁছায় না, সিলম পর্যন্ত পৌঁছায় না, ওকে। হ্যাঁ হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নাই। সঙ্গদোষে লোহা বাসে, বুঝছো, হাগুমতুর সাথে থাকতে থাকতে দেখবো যে হাগুমতু হয়ে গেছে আর কি। এটাতে হয়ে যাবে, হয়ে যাবে, আস্থা রাখো, ভরসা রাখো, হয়ে যাবে, টেনশন নেও না আর কি। এটাতে মামুর বেটা তো টেনশন, ওই যে একটা লিলে লে না লেলে লালে, ঠিক আছে, হয়ে যাবে, প্যারা নাই। আস্তে ধীরে তো শুরু, একদিনেই হাগুমতু তো গেলে হয় নাকি বলো তো, টাইম লাগবে তো, সব হবে, ওয়েট। আর না হলে তোমরা তো আছো, শিখাই দেবা, হয়ে গেল, তাই না। ডিএমসি রোল, ওকে ভাই, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ শিখে ফেলবো আর কি, প্যারা নাই ভাই। আসো
দেখো এরপরে আরেকটা পার্থক্য আসতে পারে, সেটা হচ্ছে কর্ডেড প্রাণী এবং নন কর্ডেড প্রাণীদের মধ্যে আর কি। কর্ডেড প্রাণী বলতে তো আমরা জানি এদের কি থাকবে বলতো, এদের নটকট থাকবে, আর নন কর্ডেডদের নো নটকট, কোনো নটকট টটকট কোনো কিছু নাই। স্নায়ুরজ্জ, আমাদের স্নায়ুরজ্জ থাকে কোন দেশে? পৃষ্ঠ দেশে, বাট আমাদের হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দেশে। মনে রাখবা যারা নন কর্ডেড তাদের টোটালি উল্টা, ওদের স্নায়ুরজ্জ থাকবে এই যে সামনের দিকে, আর হৃৎপিণ্ড থাকবে পিঠের দিকে। মাথায় মনে রাখো আর কি কিন্তু এইটা। তাহলে দেখো স্নায়ুরজ্জ পৃষ্ঠ এবং ফাঁপা এদের সাধারণত থাকে না, থাকলেও তা কোন দেশে থাকে? অঙ্কীয় দেশে থাকে এবং নিরেট অবস্থায় থাকে। চলো গলবিল ফুলকারন্ধ্র জীবনে কোনো না কোনো দশায় থাকে, ওদের ঘোড়া ডিম কিছুই থাকে না, যা আছে সব না। পায় উত্তর লেজ জীবনে কোনো না কোনো দশায় থাকে, থাকে না। এরপর দেখো হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড থাকে কোথায়? দেখো পৌষ্টিক নালীর নিচে অবস্থান করে, আর এদের হৃৎপিণ্ড দেখো পৌষ্টিক নালীর উপরের দিকে বা পাশে অবস্থান করে। বা খেয়াল করবা হৃৎপিণ্ড, ওদের হৃৎপিণ্ড থাকে কোথায়? আমাদের বুকের দিকে, আর ওদের থাকবে কোথায়? পিঠের দিকে। মনে রাখো আর কি এটাতে। চলো কঙ্কাল, অন্তকঙ্কাল বা বহিকঙ্কাল থাকে, ওদের সাধারণত থাকে না, থাকলেও মূলত সেটা বহিকঙ্কাল। চক্ষু, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমাদের ক্ষেত্রে চোখ দেখো তৈরি হয়েছে কই থেকে? মাথা থেকে না, তাই না? যে দেখো মস্তিষ্কের অংশ, তাহলে চোখ মূলত তৈরি হচ্ছে মস্তিষ্ক থেকে, আর ওদের ক্ষেত্রে চোখ তৈরি হয় মূলত ত্বক থেকে। গুরুত্বপূর্ণ জিনিস, কই থেকে তৈরি হচ্ছে? ত্বক থেকে তৈরি হচ্ছে। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই দেখি। আর চলে আসে নতুন আরেকটা অধ্যায় আর কি। অ্যাকচুয়ালি দেখো আজকে যারা তোমরা লাইভ দেখছো আমি জানি না তোমরা আদৌ কয়জন অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, কালকে মেডিকেলের পরীক্ষার রেজাল্ট দিবে, সবার জন্য শুভকামনা থাকলো। যারা যারা চান্স পাবে না তারা জীবনে অনেক ভালো থাকবা ইনশাল্লাহ, দোয়া দিলাম আর কি এটাতে। আর আজকে বস থাকলে আরও একটু ভালো হইতো আর কি, আর জমতো আর কি, যেহেতু আমি অনেক দূর থেকে ক্লাস নিচ্ছি। আজকে লাইভ সেট আপটা মানে অ্যাকচুয়ালি ক্লাসরুম থেকে না হচ্ছে, এই জন্য এরকম। বাসা থেকে নিলে, স্টুডিও থেকে নিলে একটু বেটার হতো, আরও ভালো কোয়ালিটি হতো আর কি। আর যারা মূলত চান্স পাবে না তাদের জন্য সুস্বাগতম জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে। চলো পরবর্তীতে দেখে নেব, আই হোপ সো। কি বলেছে? প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায় রয়েছে, তাই না? এই শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায় থেকে সত্যি কথা বলতে এখন পর্যন্ত একটা সিকিউ বা তোমাদের রিটেন যে প্রশ্ন, এটা এখনো আসে নাই আর কি, এখনো কোনো রিটেন প্রশ্ন পাওয়া যায়নি। তাহলে এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ীর এক্সরের মধ্যে পার্থক্য কি? আমার কাছে মনে হয় যদি দেয় তাহলে এই প্রশ্নটা সবার আগে দেবে। সবচেয়ে বড় জিনিস দেখো, সিগারেটের ধোঁয়া যেরকম হয়, যারা ধূমপায়ী তাদের যে এক্সরে, ওই এক্সরেটাও দেখবা ওই ওদের মতোই ঘোলাটে ঘোলাটে হয় আর কি, ছোপ 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 দাগযুক্ত হয় আর কি এটাতে। বোঝা গেছে এটাতে? তাহলে যারা মূলত বলে না যে কালো জগতের ভালো, কালো জগতের ভালো, তাহলে যারা মূলত সিগারেট খায় না তাদের এক্সরে ফিল্মটা হবে টোটালি কালো। আর যারা সিগারেট খায় তাদের এক্সরে ফিল্মটা হবে কেমন জানো? একদম সিগারেটের ধোঁয়ার মতো, যেরকম ধোঁয়াশে থাকে, ছোপ 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 দাগযুক্ত হবে আর কি এটাতে। এটা হচ্ছে সবচেয়ে মানে ভাইটাল একটা পার্থক্য আর কি। চলো আমরা যাই। দেখো আমাদের কি লেখা রয়েছে? প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আমি তোমাদের একটু জাস্ট এইখানে দেখাই আর কি। দেখো তুমি প্রশ্বাস নাও, আর একটু ধরে ছেড়ে দাও। আমরা ক্লাসে একটা রিল্যাক্সেশন করে ফেললাম। তাহলে এই যে প্রশ্বাসটা নিলাম আমরা, এই প্রশ্বাসটা হচ্ছে দেখো নিতে তোমার কষ্ট লাগে, মানে এটা কিন্তু একটা সক্রিয় পদ্ধতি। ওকে, আর নিঃশ্বাস অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে, এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। আবার খেয়াল করবা এই প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের দুইটা মাসেল কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ মাসেল। একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মানে কি? এই যে আমাদের বুকের পাঁজরের মাঝখানে মাঝখানে যে মাংসপেশিগুলো রয়েছে না, এটাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল। ইন্টার মানে মধ্যবর্তীতে। ওকে, তাহলে ইন্টারকোস্টাল মাসেল। আর একটা রয়েছে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয়, তোমরা সবাই জানো কোন নার্ভ? ফ্রেনিক নার্ভ। এই যে এখানে থাকে এইভাবে আর কি, ডোম আকৃতির হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমাদের ফুসফুসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মাসেল ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম। এই দুটো বেটে সংকুচিত হয়। এই দুটো যখন সংকুচিত হয় তখন আমাদের বুকের আয়তন বেড়ে যায়। বুকের আয়তন বাড়লে ফুসফুস তার আয়তন বাড়াতে পারে, ফলে প্রশ্বাস সংঘটিত হয়। তাহলে বলতো যখন আমরা প্রশ্বাস নিই তখন কি হয় বলতো? আমাদের ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম সংকুচিত হয়ে যায়। আর সংকুচিত হলে কি হয়? বুকের আয়তন বেড়ে যায়। বুকের কি বেড়ে যায়? আয়তন বেড়ে যায়। চলো দেখি এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডল ফুসফুসে গৃহীত হয়। এর বাচ্চাদের প্রশ্ন, এটা বাইরে বের হয়ে যায়। এটা একটা সক্রিয় পদ্ধতি, এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। দেখো প্রশ্বাসের সময় বক্ষপিঞ্জরের পর্ষুকাগুলো উপরের দিকে এবং বাইরের দিকে বিচলন ঘটে।
চলে আসো উপরের দিকে এবং কি বাইরের দিকে। এটা কিভাবে বোঝা যায় জানো? এটা হচ্ছে যে এরকম হয়ে থাকে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এরকম হয়ে থাকে, এইরকম উঠে যায়, ও এরকম উপরে উঠে আবার পেছনের দিকে একটু সরে যায়, উপরে উঠে পেছনের দিকে সরে যায়। এই জন্য কি বলছে, উপরে উঠে বাইরের দিকে বিচলন হয়, এরকম উপরে উঠে বাইরের দিক বরাবর বিচলন হয়। ওকে, আর নিঃশেষের সময় কি বলতো, এটা নিচের দিকে চলে আসে এবং ভিতরের দিকে বিচলন ঘটে। গুরুত্বপূর্ণ জিনিস 4 নাম্বার, প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে প্রায় সমতল হয়ে যায়। ডায়াফ্রামের নর্মাল কি, ও কিভাবে থাকে, জাস্ট এরকম হয়ে থাকে, বুঝছো? ও যখন সংকুচিত হয় তখন নিচের দিকে ফ্ল্যাট হয়ে চলে আসে, নিচের দিকে ফ্ল্যাট হয়ে চলে আসে। আর নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে কিসের মতো হয়ে যায়, ধনুকের মতো হয়ে যায়। চলে আসি দেখো, প্রশ্বাসের সময় বক্ষ গহ্বর এবং ফুসফুস দুটির আয়তনে বৃদ্ধি পায়, আর নিঃশ্বাসের সময় সেটা কমে যায়। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। দেখো, সেটা হচ্ছে যখন আমরা প্রশ্বাস নিই তখন আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। অক্সিজেন থাকে কত, 20.9%, 20.9%। কার্বন ডাই খুবই কম থাকে, মাত্র 0.04%। আর এখানে দেখো, যখন নিঃশ্বাস ছেড়ে দিতেছে আমরা, তখনই কিন্তু বাতাসে অক্সিজেন থাকে, বাট সেটা যথেষ্ট কম, 13.7। আর তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, সেটা হচ্ছে 5.2। এটা এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্বাস বাতাসে অক্সিজেনের পরিমাণ কত, 20, মনে রাখবে 20.9, 20.9। আর নিঃশ্বাস বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 13.7। নিঃশ্বাসে কত, 13.7, প্রশ্বাসে কত, 20.9, 20.9, 20.9। ওকে, আচ্ছা, বাকিটা আমাদের খুব বেশি লাগতেছে না আর কি এটাতে। চলো 5টা পড়লেই হয়ে যাচ্ছে আর কি। এরপরের দিকে কি বলছে, এই যে আসল জিনিসটা চলে আসে, যদি রিটেনে আসে তাহলে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোনো মিস করা যাবে না ভাই। এখানে খেয়াল করো, কনসেপ্ট একটাই, যে ভালো তার সবকিছুই কালো, মানে এটা হইতেছে ওই যে বুকের এক্সরে কালো আর কি। আর যেটা ধূমপাই তাদের দেখছো কি আবছা আবছা এক্সরে আর কি। এটাতে দেখো, এটা আবছা এক্সরে, আর এটা দেখছো এই যে এক্সরে ফিল্ড, এখানে তো লাংস থাকে, মূলত 2টা লাংস থাকে, দেখছো? লাংসের ভেতরে যেহেতু বাতাস থাকে, এক্সরেতে বাতাসটা সবসময় কি আসে, ব্ল্যাক আসে, মানে কালো কালারের আসে। আর হাড় বা মাসেল এগুলো আসে সাদা কালারের। তাহলে দেখো, ফুসফুস আকৃতিগতভাবে স্বাভাবিক থাকে। এইখানে যারা বিড়ি সিগারেট খায় তারা হচ্ছে ফুসফুস আকারে বৃদ্ধি পেয়ে যায়। চলো আসি, দেখো এটা সম্পূর্ণ কালো থাকবে, আর এখানে কালো থাকবে না, ছোপ 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 দাগ থাকবে। দেখো, অসংখ্য ছোপযুক্ত দাগ থাকবে। অ্যালভেলাসের সংখ্যা স্বাভাবিক থাকবে, এখানে অ্যালভেলাসের সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। এরপর দেখো, অ্যালভেলাস প্রাচীরের সিলিয়া স্বাভাবিক থাকে, অর্থাৎ যারা ধূমপায়ী নয় তাদের দেখবা কাশি কম হয়। আর যারা বিড়ি সিগারেট খায় তাদের যেহেতু সিলিয়া নষ্ট হয়ে যায়, এই জন্য তাদের কাশিও অনেক বেশি হয়, এবং উদ্গারী কাশি বলা হয়, ভিগোরাস কফ, ভিগোরাস কফ। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, 5 নম্বরের দিকে দেখো, এমফাইসেমার কোনো লক্ষণ দেখা যায় না, এমফাইসেমার কোনো লক্ষণ দেখা যায় না। আমি এমফাইসেমা পরবর্তীতে একটু দেখাবো, এবং এখানে এমফাইসেমার লক্ষণ দেখা যায়, এমফাইসেমার লক্ষণ দেখা এখানে যায়। আচ্ছা, এরপরের দিকে চলে আসে আর কি। দেখো, টিউমারের কোনো উপবৃদ্ধি থাকে না, স্বাভাবিক। যারা নর্মাল তাদের টিউমারের উপবৃদ্ধি থাকবে না, এদের ক্ষেত্রে টিউমারের উপবৃদ্ধি থাকবে। আবার দেখো, যারা মূলত বিড়ি সিগারেট খায় তাদের দেখবা অনেক সময় বলা হয় যে বুক থেকে পানি বের করছে, মানে তাদের প্লুরাল ইফিউশন ঘটে। আমরা কি জানি প্লুরাটা কি বলতো? প্লুরাটা হচ্ছে ফুসফুসের যে একটা আবরণ থাকে, এই আবরণ। তাহলে এই প্লুরার ভেতরে পানি জমে, এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন বা প্লুরাল ইফিউশন। ওকে, তাহলে এটা কাদের ক্ষেত্রে হবে? যারা বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রে দেখবা পানি জমা শনাক্তকরণ করা যায়, আর এদের ক্ষেত্রে প্লুরাল ইফিউশন শনাক্ত করা যায় না। চলো, এখানে লেখা রয়েছে ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া কি থাকে বলতো, সমান থাকে। প্রচ্ছায়াটা কি জিনিস জানো? সেটা হচ্ছে যে, আমি এই এক্সরেটার ক্ষেত্রে একটু দেখাই। দেখো, টোটাল একটা ফুসফুস, এইখানে খেয়াল করো, এই যে এইখান থেকে শুরু করে এইখানে পর্যন্ত কিন্তু ডায়াফ্রাম। ওকে, তাহলে এই যে এখান থেকে যদি আমরা একটা সরল রেখা টানি, তাহলে এইখানে একটা অনুপাত পাবো, আর এখানে একটা হৃৎপিণ্ড থাকে। ওকে, এই যে এটা হৃৎপিণ্ড থাকে মূলত। তাহলে দেখো তো এখানে একটা, তাহলে এই যে হৃৎপিণ্ড এবং এই যে দেখো ডায়াফ্রামের 2 শেষ প্রান্তের মাঝখানে একটা অনুপাত থাকে আর কি। এটাতে এই অনুপাতটা নর্মাল থাকবে, আর এদের ক্ষেত্রে অনুপাতটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে আর কি। অর্থাৎ দেখো, ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া মানে শ্যাডো থাকে, স্বাভাবিক এবং সমানুপাতিক হয়। আর হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় কি হয় বলতো, ছোট হয়ে যায়। তাহলে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় কি হয়ে যায়, ছোট হয়ে যায়। মানে সেই ক্ষেত্রে আমাদের যেই ছায়াটা থাকবে হৃৎপিণ্ডের, সেটা কি আস্তে 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 অনুপাতটাও ছোট হয়ে চলে আসবে। বুঝা গেছে এই জায়গাটাতে? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দেখো, প্লুরাল ইফিউশন, ছায়া। এমসিকিউর ক্ষেত্রে একটু মনে রেখো, এখানে কি হয়ে যায় বলতো, ধূমপায়ীদের ক্ষেত্রে ফুসফুসের তুলনায় ছোট হয়ে যাবে হৃৎপিণ্ডের ছায়া, ফুসফুসের তুলনায় কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে আর কি, রাইট? আচ্ছা, গন্তব্যের খোঁজ, অনেকগুলো আইডি। এই রাজশাহী থেকে কেউ দেখছো নাকি তোমাদের? রাজশাহী, দেন নাটোর, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা,
এই তো, কে কোথা থেকে দেখছো আর কি একটু বলো তো। তোমরা তো এই দিক থেকে অনেকে দেখছো আর কি, আমি তো জানি আর কি এটাতে, বাট আমার মনে হয় যে ওই দিকের বাচ্চাগুলো একটু দেখি আর কি আমি। এটা কিন্তু ডিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটাতে মিস করো না ভাই। চলো, ধূমপানজনিত শ্বসন জটিলতা আসতে পারে কি প্রশ্ন? ধূমপানজনিত শ্বসন জটিলতা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ফার্স্ট অফ অল আসতে পারে এমফাইসেমা। কি আসতে পারে? এমফাইসেমা। এমফাইসেমার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে কি হয়ে যায় জানো? অ্যালভেলাসগুলো নষ্ট হয়ে যায়, অ্যালভেলাস নষ্ট হয়ে গেলে ওই জায়গায় ফাঁকা হয়ে যায়, ওই জায়গায় কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। তাহলে দেখো কি বলছে, সিগারেটের ধোঁয়ায় অ্যালভেলাস প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভেলাসের আয়তন বেড়ে যায় এবং কোন কোন স্থানে কি হয়ে যায় বলতো? ফেটে গিয়ে ফুসফুসে কি জায়গা সৃষ্টি হয়? ফাঁকা জায়গা সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে এমফাইসেমা। তাহলে অ্যালভিওলাস ফেটে গিয়ে যে ফাঁকা জায়গা সৃষ্টি করে সেই অবস্থার নামটা কি? এমফাইসেমা, রাইট? ওকে, চলো আসার পরে দেখো ব্রঙ্কাইটিস। মনে রাখবা, মেডিকেলের ভাষায় যে কোনো শব্দের শেষে আইটিস আইটিস যুক্ত থাকা মানে সেটা প্রদাহ। প্রদাহকে আমরা কি বলে জানো? ইনফ্লামেশন। তোমরা পড়ছো ইনফ্লামেশন, ইনফ্লামেশন বলা হয়। এবং সিগারেটের ধোঁয়ায় যে কার্বন মনোক্সাইড থাকে, এই বেটা ট্রাকে এবং ব্রঙ্কাসের সিলিয়াকে কি করে দেয়? অবশ করে দেয়, নষ্ট করে ফেলে। ফলে দেখবা যে মূলত ফুসফুসের যে ইনফেকশন, ব্রঙ্কাসের যে ইনফেকশন, এটা মূলত বেড়ে যাবে এখানে। ওকে, কিন্তু সিলা অবশ হয়ে গেলে ট্র্যাকের মিউকাস জমে প্রদাহের সৃষ্টি করে, একে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। ওই প্রদাহ মানে ইনফ্লামেশন, কথা শেষ। তাহলে ব্রঙ্কাসের যে প্রদাহ সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। আর এটা হয় কেন? লিখবা কার্বন মনোক্সাইডের জন্য। যক্ষা, যক্ষা তো আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, একটা কথা, ওই যে যারা বিড়ি সিগারেট খায় তাদের কি মানে যক্ষা হয় না? ব্যাপারটা এরকম না। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা এই যে টিবি যে ব্যাকটেরিয়া, এই টিবি ব্যাকটেরিয়াটা মূলত যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে অ্যাটাক সহজে করতে পারে, এই জন্য তাদের যক্ষার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। চলো, ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার অবশ্যই ধূমপান অন্যতম কারণ। এছাড়াও তামাকের ধোঁয়ায় থাকে কি কি বলতো? টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস, নাইট্রোসামিনস ইত্যাদির কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে টার, তারপরে পলিনিউক্লিয়ার নাইট্রোসামিনস, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস এবং নাইট্রোসামিনস ইত্যাদির কারণে কি হতে পারে? ক্যান্সার সৃষ্টি হতে পারে। আর প্লিউরিসি কি বলা হয়েছে বলতো? প্লিউরিসি। প্লিউরিসি মূলত আসে কথাটা প্লুরাইটিস থেকে। প্লিউরাইটিস, প্লিউরাইটিস থেকে। কারণ হচ্ছে ফুসফুসে একটা প্লুরা থাকে না, আবরণ থাকে না, ওইখানে যদি ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি প্লুরাইটিস। দেখো কি বলেছে, তামাকের নিকোটিনের প্রভাবে ফুসফুসের ঝিল্লি বা প্লিউরাতে প্রদাহের সৃষ্টি হয়, এই অবস্থাটাকে বলা হয় প্লিউরাইটিস। ওকে, চলো, এর ফলে প্লিউরা স্ফীত হয় এবং এর গহ্বরে লসিকা জমে তরল পুঁজের সৃষ্টি করে, ফলে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে, এটাকে বলা হয় প্লিউরিসি। তাহলে খেয়াল করো, প্লিউরাইটিস মানে প্লুরার যখন ইনফ্লামেশন হবে তখন ওই জায়গাটাতে বিভিন্ন ধরনের পানি জমা হবে, ফলে শ্বাস প্রশ্বাসে অনেক বিঘ্ন হবে, এই অবস্থাটাকে বলা হয় প্লিউরিসি। এই অবস্থাকে কি বলা হয়? প্লিউরিসি। ওকে, চলো, 5টা তো হয়ে গেছে, বাকিগুলো তোমরাও লিখতে পারবা চাইলেই। ফাইব্রোসিস, সহজে মনে রাখবা, যে কোনো জিনিসকে সুতা যদি পেঁচাও তাহলে সেটা শক্ত হয়ে যাবে। তাহলে ফাইব্রোসিসের ক্ষেত্রে অ্যালভেলাসগুলো শক্ত হয়ে যায়, ফলে অ্যালভেলাস ঠিক মতো ফুলতে পারে না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। হার্ট অ্যাটাক মাস্ট বি। যারা ফুসফুস মানে যারা মূলত সিগারেট টিগারেট খায় তাদের হার্টের অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। কেন? কারণ রক্তের হিমোগ্লোবিনে কার্বন মনোক্সাইড শোষিত হয়, আর এতে করে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণ হইতে পারে, হার্ট অ্যাটাক হয়। চলো আসো, উদ্গারী কাশি। দেখবা যারা বিড়ি সিগারেট খায় তাদের কাছে গিয়ে খুবই বাজে কাশি, বুকে ব্যথা এবং বমি এবং কোভিড-19। ওই যে যারা বিড়ি সিগারেট খাইছিল তারা কিন্তু অনেকে কোভিড-19 মারা গেছে, অনেকে কোভিড-19 মারা গিয়েছে আর কি এটাতে। আচ্ছা, লামিয়া আক্তার, ক্লাস শুরু হয়েছে কখন? ক্লাস শুরু হয়েছে একদম অন টাইমে আর কি, বুঝছো? 9টা 4 দিকে ক্লাস শুরু হয়েছে, আমাদের প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে যাচ্ছে লামিয়া। 9টা 4 দিকে শুরু হয়েছে। আচ্ছা, কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও তো। এরপরের দিকে আমাদের কি রয়েছে? আচ্ছা, এই যে মাথায় হাত, মেডিকেলে চান্স পাইলে এরকম মাথায় হাত দিয়ে পড়াশোনা করতে হবে। চলন এবং অঙ্গচালনা। এই চলন এবং অঙ্গচালনা আমি কিন্তু আজকে খুবই দ্রুত ক্লাস নিচ্ছি, বুঝছো? কারণ তোমাদের অল্প টাইমের মধ্যে যেহেতু ঢাবির খুব বেশি সময় নাই, আর এই ক্লাসটা তোমাদের সবার জন্য লাগবেও না, খুবই অল্প টাইমের মধ্যে একদম মানে যতটুকু টানা যায় সেই টানা ট্রাই করতেছে, কিন্তু আমি এই জায়গাতে অনেক জোরে বলা লাগতেছে। চলন এবং অঙ্গচালনা থেকেও তোমাদের রিটেন ঢাবি প্রশ্নে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আমি খুঁজে পাইনি, তো না পেলে কি হয়েছে, আসতেও তো পারে। আমার কাছে মনে হয় এখান থেকে সবচেয়ে আসার মতো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। আর একটা হইতে পারে যে নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য। এই দুটো জিনিস না আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর কি এটাতে। তো যাই হোক, চলো আমরা দেখি কি করতে পারি আর কি।
ভাইয়া আজকে ফাহাদ ভাই কি ক্লাস নেবেন না? না ভাইয়া আজকে ফাহাদ ভাইয়া ক্লাস নেবে না, ফাহাদ ভাইয়ের ছোট ভাই আজকে ক্লাস নিচ্ছে। আজকে ভাই আচ্ছা ঠিক আছে, ওকে। রাজশাহী শিকদার, রাজশাহী উৎসব শিকদার বলে ফেলছি, রাজশাহী শিকদার, সরি ভাই। উৎসব, রাজশাহী হচ্ছে আমার মানে কি বলে, আমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা। আমার জন্মভূমি রাজশাহী না, আমার জন্মভূমি নওগাঁতে, বাট রাজশাহীতে আমার বেড়ে হয়ে ওঠা, বড় হওয়া, সব কিছুই আর কি এটাতে। উম্মে হাবিবা ময়মনসিংহ থেকে দেখছে, তৌহিদ রাফি দেখছে রংপুর থেকে, যশোর থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে মাহি, রংপুর 53 মিনিট আগে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা ভাই, ও আমার নাম কি, হাই হাই আমার নামই বলা হয় নাই। আচ্ছা আমার নাম হচ্ছে ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বায়োলজি লাভার্স। সো তুমি চাইলে বায়োলজি লাভার্সের পেজে বা গ্রুপে তুমি অ্যাড হইতে পারো আর কি। এখানে লেখা রয়েছে আমার গ্রুপ বা পেজের নাম, এখানে লেখা রয়েছে বসের গ্রুপ বা পেজের নাম। ওকে, তো যাই হোক, চলো আমরা ভাইয়ার শ্বশুরবাড়ির রাজশাহী। আরে না বেটা, শ্বশুরবাড়ির রাজশাহী কেন বেটা, আমার নিজের এলাকার রাজশাহী। এটা কি গছ, শ্বশুরবাড়ির রাজশাহী নাকি? উরে পোলাবান, কি মামুর বেটা কি বলছো, পাসতে পারছে না? হ্যাঁ, বললেই তো বলবি না যে বলছে। তো চলো এখানে একটু পড়ে দেখি কি বলেছে এই জায়গাতে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ গো? এখানে দেখতে পাচ্ছ যে চলন এবং অঙ্গ চালনা। এই মাথায় যে তোমার যে কাউকে যে মেডিকেলের তোমাদের যে রেজাল্ট দেবে না, ওই রেজাল্ট দেওয়ার পরে মাথায় এরকম করে হাত রেখে তুমি বলবা যে হাই হাই সালা কি করেছি গো মামুর বেটা এই জায়গাতে। তো পাসতে পারছো না। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি মনে করি এদিকে নি শ্বশুর বাড়ি না গো আমার এই জায়গাতে, আমার নিজের বাড়ি এদিকে নওগাঁ রাজশাহী ছেলে আমি। তুমি এরকম কিছু বলো না আর কি, ঠিক আছে? চলো আমরা একটু ক্লাসের দিকে যাই। আচ্ছা চলো ভাইয়া, আচ্ছা চলো শেষ করে ফেলি চলো। চলন এবং অঙ্গ চালনা, চলন এবং অঙ্গ চালনা। ওই যে একটা গান আছে না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, তারপরের লাইন আর বলা যাবে না। যেতে যেতে পথে, এই পথে যেতে যেতে দেখি আর কি আমাদের হাড়ের কি অবস্থা আর কি। ওকে, অস্থি তরুণাস্থি এই অধ্যায়গুলো আমরা একটু দেখি আর কি। ডিউ প্রশ্ন আগেই বলে রাখতেছে, এটা কিন্তু ডিউ রিটেন সলভ। বাচ্চা কাচ্চা তোমাদের লাগবে, অবশ্যই লাগবে, কাজে লাগবে, এটাতে অবশ্যই কাজে লাগবে। কয়টা ক্লাস হয়েছে টোটাল? আচ্ছা, এর আগের দিন ফাহাদ ভাই প্রথম ক্লাস নিছে। ওই দিনে ছিল তোমাদের জুলজি 4 নাম্বার অধ্যায় এবং 11 নাম্বার অধ্যায়, মানে জেনেটিক্স আর রক্ত সংবহন তন্ত্র। আজকে আমি নিচ্ছি 3টা। সো তোমাদের এখন পর্যন্ত মাত্র 2টা ডিউ রিটেন ক্লাস হয়েছে আর কি এটাতে। ওকে, চলো শুরু করে দিই আর কি। বিসমিল্লাহ। খুব বেশি টাইম লাগবে না এটাতে, ছোট্ট একটা রয়েছে আর কি। দেখো, কঙ্কালতন্ত্র উপাদান কি, সরাসরি আসতে পারে যে কঙ্কালতন্ত্রের উপাদান লেখো। কঙ্কালতন্ত্র ভাই গঠনিত হয়েছে কি কি দ্বারা বলো তো? কঙ্কালটা দিয়ে দাও, আমাদের পেপোটাকে দেখা দিই আর কি। আমাদের কঙ্কালতন্ত্র গঠন হয়েছে অস্থি দ্বারা, তরুণাস্থি দ্বারা, লিগামেন্ট দ্বারা, টেন্ডন দ্বারা, জয়েন্ট দ্বারা। ওকে, ওই যে একটা কথা আছে না, পাগলা মলম, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। তো এই হইতেছে কাহিনী। তাহলে আমাদের কঙ্কালতন্ত্র গঠন হইতেছে কি কি দ্বারা বলো? এই যে এই বেটা অস্থি, এখানে তরুণাস্থি তো দেখানো যাইতেছে না, অস্থি তরুণাস্থি। এরপরে দেখো, এই যে দেখো প্রত্যেকটা জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, এইটা। আবার লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে। তো এই পয়েন্টগুলো তুমি যদি লিখে দাও তাহলে হয়েই তো গেল। আমার আর কি বলা রয়েছে? অস্থি, তারপরে দেখো কমলাস্থি বা তরুণাস্থি বা কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন আর অস্থি সন্ধি বা জয়েন্ট। মনে রেখো, এর মধ্যে ভুল যাওয়ার মতো জিনিস হচ্ছে লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে। দেখো আমার হাতের দিকে এখানে যদি আমি একটু তাকাই, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এইরকম এই অ্যান্টিকিউবেটাল ফসা, যেটা এখানে একটা ফাঁকা জায়গা, এই জায়গাতে হাত দিলে তুমি দেখবা দড়ির মতো টানা যাইতেছে। এখানে দেখো দড়ির মতো টানা যাইতেছে আর কি এটাকে। এটা হচ্ছে টেন্ডন। টেন্ডন মানে টানাটানি, টেন্ডন মানে কি? টানাটানি। তাহলে টেন্ডন কার সাথে কারের সম্পর্ক ঘটাই? মনে রাখবা, হাড়ের সাথে কার? পেশির। ওকে, হাড়ের সাথে কি? পেশির সংযোগ ঘটায়। বাট লিগামেন্ট কি জানো? লিগামেন্ট হচ্ছে বন টু বন। কি বলো তো? বি টু বি, বি টু বি। আমি এখানে লিখি বি
টু বি, অর্থাৎ হাড়ের সাথে হাড়ের যে সংযোগ ঘটে সেটা হচ্ছে লিগামেন্ট, আর হাড়ের সাথে মাসেলের যে সংযোগ ঘটে বা পেশির যে সংযোগ ঘটে সেটা হচ্ছে টেন্ডন। তাহলে একটা মনে রাখো, বি টু বি, বি টু বি, আমার সাথে বলো বি টু বি, বি টু বি মানে কি বোন টু বোন লিগামেন্ট, বোন টু বোন লিগামেন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগামেন্ট যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দেখো নি জয়েন্ট, নি জয়েন্ট। এই নি জয়েন্টের এইখানে এবারটা সবচেয়ে বেশি একটা টেয়ার হয় একটা লিগামেন্ট, যাকে তোমরা বলো এসিএল, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। কথা শেষ, পরীক্ষাতে আসতে পারে। বলো তাহলে কোন লিগামেন্ট টপাস করে ছিঁড়ে যেতে পারে? এসিএল বা অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ক্লিয়ার কথা কি? ঠিক কিনা? ঠিক। আসো রাখো এই জায়গাটাতে। আয় এরপর দিকে আমরা একটু চলে আসি ভাই, এরপরের দিকে আসি। ব্যাপার হচ্ছে প্রথম ক্লাস নিচ্ছি তো তোমাদের সাথে, এই জন্য একটু মানে ফর্মালিটি মেনটেন করা লাগতেছে। আসো তাহলে দেখো, পুরুষের শ্রোণী চক্রের মধ্যে পার্থক্য, এটা আসতে পারে আর কি, রিটেনে আসতে পারে। শ্রোণী চক্রের মধ্যে পেলভিক রিজন যেটা রয়েছে, একটা হচ্ছে মেল পেলভিস আর ফিমেল পেলভিসের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট অফ অল দেখো, যারা পুরুষদের হাড়ের ওজন কিন্তু বেশি হয় আর কি, বুঝছো? এবং আকারে তো পুরুষটা লম্বা, তাহলে দেখো কি বলছে, অস্থির গঠন, ভারী এবং আকারে কি বড়, আর এটা কি হবে, হালকা এবং আকারে ছোট। কিন্তু পেলভিসের একটা ছিদ্র থাকে, কি বলা হয়েছে বলো তো, পেলভিসের ছিদ্র। মাথায় রাখবা, পেলভিসের ছিদ্র পুরুষদের ছোট, স্ত্রীদের বেশি। কেন বেশি? কারণ এই পেলভিস রিজন দিয়েই তো বাচ্চা বের হবে। এই পেলভিস রিজন দিয়ে কি, নর্মাল ডেলিভারি তো পেলভিস রিজন দিয়েই তো বের হবে। তাহলে মানে এদের যদি পেলভিসের মানে ছিদ্র বা যে অ্যাঙ্গেল এটা যদি বড় না হয়, তাহলে তো বাচ্চা বের হতে পারবে না আর কি। এই জন্য মহিলাদের ক্ষেত্রে পেলভিসের ছিদ্র বড়। স্যাক্রাম সরু, স্যাক্রাম খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা, এটা এরকম থাকে। স্ত্রীদের ক্ষেত্রে এরকম থাকে। কেন? যাতে বাচ্চাটা সুন্দরভাবে জায়গায় ধরতে পারে। পিউবিক সিম্ফাইসিস অগভীর, স্ত্রীদের ক্ষেত্রে সেটা কি, গভীর। অ্যাসেটাবুলাম বড়, পার্শ্বভিমুখী। মানে অ্যাসেটাবুলাম বলতো যে আমাদের মূলত যেখানে কি লাগে, দেহের সবচেয়ে বড় যে হাড় লাগে, ওয়েট দাও, এটা বড় হাড় লাগে কোনটা? ফিমার। ফিমার যে জায়গাটাতে লাগে সেই জায়গাটাতে বলা হচ্ছে অ্যাসেটাবুলাম। এই যে দেখো এদের ক্ষেত্রে অ্যাসেটাবুলাম, এই যে যেখানে ফিমারটা লাগছে, এই যে অ্যাসেটাবুলাম, তাই না? দেখা যাচ্ছে যেই গর্তে লাগছে, হেড অফ দ্য ফিমার, অ্যাসেটাবুলাম। অ্যাসেটাবুলাম হচ্ছে পার্শ্বমুখী। আর মেয়েরা দেখবে ক্যাটওয়াক করে, ক্যাটওয়াক করলে কি পাশ সামনে যায়, এরকম 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 যায়। তার মানে কি একদম ফ্রন্ট, সামনাসামনি থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখবা সম্মুখ অভিমুখী। তাহলে অ্যাসেটাবুলাম কি, মেয়েদের ক্ষেত্রে যেহেতু ক্যাটওয়াক করা লাগে, সামনাসামনি থাকতে হয়, এরকম এরকম, এই জন্য এটা সম্মুখ অভিমুখী। আর অ্যাসেটাবুলাম পুরুষদের ক্ষেত্রে কি, পার্শ্ব অভিমুখী। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। চলো এরপর আরেকটা কি পার্থক্য দিতে পারে, আরেকটা পার্থক্য দিতে পারে, রাখো আরেকটা পার্থক্য দিতে পারে, সেটা হচ্ছে এই যে দেখো আইলিয়াম আর ইলিয়াম, আইলিয়াম আর ইলিয়াম। অনেকে দুইটাই উচ্চারণ করতে পারো ইলিয়াম, কোনো সমস্যা নাই। আইলিয়াম বা ইলিয়াম, আমি বলি আইলিয়াম বা ইলিয়াম, তুমি উচ্চারণ করতে পারো ইলিয়াম ইলিয়াম, নো প্রবলেম। বানানের মধ্যে ভুল করা যাবে না। দেখো ILIUM আর ILEUM। দেখো তোমাদের জন্য একটা দুটো ছবি আমার যোগ করে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে এই যে আমাদের যে হিপবন রয়েছে, এটা হিপবন, শ্রোণীচক্রের হিপবন। হিপবনের যেটা প্রজাপতির ডানার মতো যে একটা অংশ দেখা যায়, সেটাকে বলা হচ্ছে আইলিয়াম। আর আমাদের বৃহদান্ত্রের ক্ষুদ্রান্তের যে অংশগুলো থাকে, ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের একটা পরিপাক নালী যে অংশ, তেমন কি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের একটা পয়েন্টের নাম হচ্ছে আমাদের কি, ইলিয়াম। দেখো এখানে ILEUM, ই মানে ইট, মনে রাখবা, ই মানে কি, ইট। তাহলে ইট মানে পরিপাক, ইট মানে কি, পরিপাক। তাহলে কথা শেষ। ILEUM, ইট, ইট মানে পরিপাক, মানে এটা পরিপাক নালীর অংশ বা পরিপাকতন্ত্রের অংশ, যেটাই বলো না কেন আর কি, এটাতে ক্লিয়ার। আর ILIUM, তাহলে এটা অবশ্যই আমাদের হিপবনের অংশ। কিসের অংশ? হিপবনের অংশ। চলো কি বলছে আর কি, এটি মেরুদণ্ডী প্রাণীদের শ্রোণীচক্রে একটা বিশেষ অস্থি। আর এটা হচ্ছে মূলত কি, পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের একটা অংশ, লাস্টের অংশ। ডানার মতো থাকে, এই যে দেখো ডানার মতো, এটা এই অংশটা দেখো ডানার মতো থাকে। আর এটা কি, একটা সরু নালী বিশেষ, রাইট, অস্থি নির্মিত। এটা তো হাড়, হিপবন। আর এটা হচ্ছে পেশি স্তরে। এরপরে দেখো কি বলছে, ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে, মাস্ট বি, ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে। আর এটা কি, খাদ্য পরিপাক এবং শোষণে সহায়তা করে। ভুল হইতে পারে কি, ILEUM, ই মানে ইট, ই মানে ইট, ই মানে ইট, এটা একটা মাথায় রাখবে, তাহলেই হবে আর কি। ফাহাদ ভাই, শাকিল ব্রো অলওয়েজ স্মার্ট। বস আসসালামু আলাইকুম। এই যে আপনি নাই বইলা হাগা হইতেছে না, মোতা হইতেছে না আর কি। এখন মানে পোলাপান তো খিচ মায়েরা বসে আছে যে ভাই কখন হাগু দিব, হাগু দিব। আমি তো পড়ে গেছি বিপাকে ভাই, কি করতাম বলেন তো? হ্যাঁ, অ্যানালিস ফিংটার পোলাপান চাপ মায়েরাতে খিচ মায়েরাতে বসে আছে, ওরা আর হাগু মতুতে কোথাও কেউ যাচ্ছে না আর কি। আমি দেখি আর কি আপনার সাথে থেকে থেকে যদি একটু হাগু মতো একটু শেখাতে পারি বাচ্চাদের, এছাড়াও তার হচ্ছে না আর কি।
এই বাচ্চারা, এই ফাহাদ ভাই ক্লাস দেখতেছে, তোমাদের প্যারা নাই, তোমরা হাগুমুতু নিয়ে খুব বেশি চিন্তা করো না আর কি, ঠিক আছে? হবে হবে হবে, সব হবে, হাগুমুতু হবে। কারণ মুতু যদি না হয় তাহলে কিন্তু ঝামেলা, বুঝছো? বলো তো, এত যে পড়াশোনা করছো, দেখি তোমাদের একটা প্রশ্ন ধরি আর কি, এই হাগুমুতু নিয়ে। হাগু এবং মুতু তারা দুই ভাই, ওকে? দুইটাই খুবই গুরুত্বপূর্ণ পরিবারের জন্য, মানে দেহের জন্য। কিন্তু বলো তো, এই হাগু এবং মুতুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, হাগু নাকি মুতু? দেখি সবার আগে কে উত্তর দেয়, ফাহাদ ভাই বাদে। হাগু নাকি মুতু, এটা কে উত্তর দেয় দেখি একটু। আচ্ছা, উৎসব শিকদার বলছে এক্সাম যত কাছে আছে, এটা স্বাভাবিক জিনিস উৎসব। শোনো, ব্যাপারটা হচ্ছে এক্সামে ভয় লাগবে, এটা দুনিয়ার আদিকাল থেকে এটা আমরা ফিল করে আসছি, এবং এটা সবারই হয়, তোমার হয়, আমার হয়, সামনে আমার এফসিপিএস পরীক্ষা, আমারও হবে। ব্যাপার না, সাহস খুবই দেওয়া যায়, বাট ব্যাপারটা হচ্ছে ভয় করো, বাট ওই ভয়টা যাতে তোমাকে খেয়ে না ফেলে, তাহলেই হবে, আর কিছু না। আর প্রত্যাশা যেহেতু থাকে, প্রত্যাশার জায়গায় তো ভয় থাকবে রে ভাইয়া, একটু মেনে নিতে হবে আর কি এটাতে। ও তাজওয়ার হোসেন, এই তাজওয়ার বলছে, আকাশ বলছে, আরিফ মন্ডল বলছে, মুতু উত্তর বলছে, দেখি ইশরাত জাহান বলছে মুতু, তারপরে মাহিও বলছে মুতু। সবাই তো কি হিসু করতে যাচ্ছ কেন তোমরা, হ্যাঁ? এই যে বলছে তানভীর শিকদার বলছে হাগু, এই রাইট গোর, এই একটা হাগু পাইছে, একটা হাগু পার্টি পাইছি। শেষ কথা, মুতু পার্টি। উজ্জ্বল বলেছে মুতু বেশি ইম্পর্টেন্ট, আচ্ছা। তারপরে মুরসালিনা খাতুন বলেছে মুতু, তারপরে মাহি মুতু, মাহি মুতু। আচ্ছা রাইট, ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে মুতু ছাড়া। ওরে কি লজিক ফাদ ভাই, এ আপনার স্টুডেন্ট দারুণ মানে দারুণ ট্যালেন্টেড পোলা। তৌহিদ রাফি বলছে মুতু ছাড়া হাগু করা যায় না, তার মানে এই জন্য মুতু এটা তো বেশি ইম্পর্টেন্ট। ভাই রে ভাই, এবার তুই রিয়েল সায়েন্স স্টুডেন্ট ভাই, রিয়েল সায়েন্স স্টুডেন্ট এইরা। তৌহিদ রাফি সেরা। ওকে, যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে মুতু বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ আমাদের বডির সুস্থতার একটা বড় নিয়ামক হচ্ছে মূলত আমাদের প্রত্যেক ঘন্টায় কতটুকু ইউরিন প্রোডাকশন হয়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। অর্থাৎ হাগুর থেকেও মুতু খুব বড় একটা ইন্ডেক্স হিসেবে, মানে আমাদের কিডনি বা রেনাল শাটডাউন হয় কিনা, রাইট? রেনালের সবচেয়ে বড় একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে প্রস্রাব উৎপাদন হচ্ছে কতটুকু প্রত্যেক মিনিটে, এইটা দেখা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি প্রস্রাব উৎপাদন না হয়, যদি প্রস্রাব না আসে বা মুতু না হয়, আমরা ভেবেই নিই যে রেনাল শাটডাউন করে গেছে। রেনাল শাটডাউন করলে তো শেষ, মানুষ অবস্থা টাইট। আর 2-3 দিন না হাগু করলে কিছু হয় না, বাট 2-3 দিন না প্রস্রাব করলে অবস্থা টাইট হয়ে যায়। চলো শেষ করে দিই আর কি, দেখো লা 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 লা। চলো, নিরেট অস্থি আর কি বলছে বলো তো? স্পঞ্জি অস্থি, তাই না? স্পঞ্জি অস্থি আর নিরেট অস্থির মধ্যে পার্থক্য কি? নিরেট অস্থি কি বলো তো? নিরেট অস্থি বাইরের অস্থি, যে বাইরের অংশটা থাকে শক্ত, সেটা নিরেট, আর ভেতরের দিকে যে এই ফোমের মতো অংশগুলো থাকে সেটাকে বলা হচ্ছে কি? স্পঞ্জি অস্থি, রাইট? নিরেট অস্থিতে একটা তন্ত্র থাকে, তোমরা জানো, এটাকে বলা হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র। হ্যাবারসিয়ান তন্ত্র, আবার হাগু তন্ত্র দিও না আর কি প্লিজ, দেওয়া হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র। আর স্পঞ্জি অস্থিতে কি বলতো? হ্যাবারসিয়ান তন্ত্র থাকে না, এটা মাথায় রাখতে হবে। আবার দেখো, নিরেট অস্থি যদি একটা উদাহরণ বলি, উদাহরণ কি হতে পারে? আমাদের দেশের সবচেয়ে বড় হাড় কি বলো দেখি? ফিমার। এই যে ফিমার টিমার হইতে পারে। আর স্পঞ্জি অস্থি মনে রাখবে, আমাদের দেহের যত চ্যাপ্টা হাড় রয়েছে, চ্যাপ্টা হাড় কিন্তু সবচেয়ে বেশি থাকে এই যে দেখো মস্তকে। তাহলে মস্তকের সব হাড়গুলো নিয়ে হইতেছে আমাদের কোন অস্থি বলতো? চ্যাপ্টা অস্থি আর কি, মানে ওই যে স্পঞ্জি অস্থি এইটা। চলো আমরা একটু পরে ফেলে আর কি। দেখো, হ্যাবারসিয়ান তন্ত্র নামক একক দ্বারা গঠিত। এদের হ্যাবারসিয়ান থাকে না, এদের থাকে ট্র্যাবেকুলি বা ট্র্যাবেকুলা, ট্র্যাবেকুলি বা ট্র্যাবেকুলা। ঘন ভারী এবং মজবুত ধরনের, এরা হালকা পাতলা এবং অসংখ্য কুঠুরিযুক্ত, মানে যে ফোমের মতো পোর থাকে ছোট ছোট। এটি অস্থির বাইরের প্রধান স্তর গঠন করে, এটা অস্থির ভেতরের অবস্থান করে। গুরুত্বপূর্ণ জিনিস, এটা মূলত কঙ্কালতন্ত্রে 80% ওজন বহন করে, বা কঙ্কালতন্ত্রে 80%ই গঠন করে নিরেট অস্থি। আর মূলত ওজনের কত পার্সেন্ট স্পঞ্জি অস্থি? 20%। দেখো, ফিমার এবং হিউমেরাস এ ধরনের অস্থি। আর আমাদের দেহের করটিকা, যে মানে মাথা, চাপা অস্থি, বড় অস্থির অগ্রপ্রান্ত এবং পাখিদের সকল অস্থি মূলত স্পঞ্জি অস্থি। তাহলে আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মাথা যা কিছু আছে চ্যাপ্টা অস্থি সব। আবার চ্যাপ্টা অস্থির মধ্যে কিন্তু যে দেখো বুকের স্টার্নামে কিন্তু চ্যাপ্টা অস্থি। আবার বুকের যে রিব, মানে বুকের কাঠি যেটাকে আমরা বলি আর কি, এটাও ভাই চ্যাপ্টা অস্থি। তার মানে এটা হচ্ছে স্পঞ্জি অস্থি সব, স্পঞ্জি অস্থি সব।
চলো এরপরে দিকে আমাদের কি বলা রয়েছে, কোমলাস্থি এবং অস্থির মধ্যে, মানে তরুণাস্থি ভার্সেস অস্থির মধ্যে পার্থক্য। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা জানো, সেটা হচ্ছে এদের আবরণ। একটা নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, পেরি মানে চারিদিকে, কন্ড্রিন বা কন্ড্রন মানে এটা হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি। তাহলে কোমলাস্থির যে আবরণ থাকে সেটাকে বলা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, আর যেটা অস্থির আবরণ থাকে সেটাকে বলা হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্টিও মানে হাড়, অস্টিও মানে কি, হাড়। চলো একটু আবরণের দিকে একটু চিন্তা করি। দেখো আবরণের দিকে চিন্তা করলে যে দেখো এখানে লেখা রয়েছে কি পেরিকন্ড্রিয়াম আবরণ দ্বারা আবৃত, আর এখানে লেখা রয়েছে কি পেরিঅস্টিয়াম আবরণ দ্বারা আবৃত। গেল একটা পয়েন্ট। এরপরে কি পয়েন্ট হইতে পারে আর কি, দেখো যেটা তরুণাস্থি, তরুণাস্থি কোথায় কোথায় থাকতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এই যে আমাদের নাকের ডগায় থাকতে পারে, কানের যে পিনা এখানে থাকতে পারে, শ্বাসনালী এখানে থাকতে পারে। ক্লিয়ার? আর অস্থি কোথায় থাকে? অস্থি মূলত আমাদের কি যা হাড় দেখতে পাচ্ছ সবই হচ্ছে অস্থি। ওকে, নিরেট অস্থি বলো আর স্পঞ্জি অস্থি বলো, গেল এটাতে গেল। এরপর দিকে চলো সে হ্যাবারসিয়ান তন্ত্র। তরুণাস্থির ক্ষেত্রে দেয়ার ইজ নো হ্যাবারসিয়ান তন্ত্র, আর অস্থির ক্ষেত্রে কি হ্যাবারসিয়ান তন্ত্র মাস্ট বি থাকবে। এরপর দেখো অস্থি ভেঙে যায় মানে এটা অস্থিতিস্থাপক, বা তরুণাস্থি কি এই যে কার মোড়া খাইতেছো, এই যে কিছু হইতেছে না মানে ওটা হইতেছে স্থিতিস্থাপক। তাহলে দেখো এদের ক্ষেত্রে এটা স্থিতিস্থাপক প্রকৃতি, আর এটা হচ্ছে কি অস্থিতিস্থাপক, রাইট? এখন এটা চলে আসো ম্যাট্রিক্সে, এদের কি থাকে, কন্ড্রিন, এখানে একটু বানান ভুল গিয়েছে, কন্ড্রিন হবে, কন্ড্রিল এখানে লেখা হয়েছে, কন্ড্রিন নামক জৈব পদার্থ থাকে। আর অস্থির ক্ষেত্রে ভাই, অস্থির ক্ষেত্রে তো মাস্ট বি তোমাদের কি থাকবে বলো তো, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, কোলাজেন তন্তু, কিছু থাকবা না থাক, ক্যালসিয়াম তো মারবাই, ক্যালসিয়াম তোমার মারতে হবে, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ম্যাট্রিক্সের জৈব পদার্থের মধ্যে থাকবে কোলাজেন তন্তু, মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ, যেটা কিনা কি করে জানো, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। মিউকোপলিস্যাকারাইড মানে হাড়ে হাড়ে যাতে সংঘর্ষ না হয়, বা হাড়ে হাড়ে যাতে টাচ খেলেও খুব বেশি যাতে ফ্রিকশন না হয়। এছাড়াও কি কি থাকবে, বিভিন্ন পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট এবং থাকবে মূলত ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম তো থাকবে মাস্ট বি। চলো গঠনের মধ্যে এরা অকঠিন, নমনীয় এবং স্থিতিস্থাপক, এরা কঠিন, অনমনীয় এবং অস্থিতিস্থাপক। অস্থিমজ্জা, এদের ক্ষেত্রে কোনো অস্থিমজ্জা থাকে না। অস্থিমজ্জা মানে বোন ম্যারো। বোন ম্যারো তো আবার দুই প্রকার, তোমরা তো জানো, একটা হচ্ছে ইয়েলো মানে হলুদ, আর এটা হচ্ছে রেড বোন ম্যারো। বাট এই ইয়েলোটা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু মানে যেটা চর্বি উৎপাদন করে। আর রেড থেকে তৈরি হবে কি বলতো, ওই রক্তকণিকাগুলা, আরবিসি, ডাব্লিউবিসি, পিটি মানে প্ল্যাটিলেট, যা কিছু বলি না কেন। আসো কাজটা কি এর ক্ষেত্রে, কোষের গঠন দেখো, এদের কোষের গঠন হচ্ছে গোলাকার বা ডিম্বাকার, আর এদের হচ্ছে মাকড়সা আকৃতির। এটা গুরুত্বপূর্ণ, কোন আকৃতির বলো তো, মাকড়সা আকৃতির। কোন আকৃতির? তাহলে দেখো অস্থিদের মধ্যে যে কোষগুলো থাকবে, এই কোষগুলো হচ্ছে মাকড়সার মানে জাল রয়েছে না, আমি একটু মাকড়সার আকৃতির বলছি, সরি, মাকড়সার জালের আকৃতির মতো থাকবে। তুমি দেখবো যে হ্যাবারসিয়ান তন্ত্রটা এরকম অরবিটের মতো গঠন করতেছে না, ওই জন্য হচ্ছে মাকড়সার জালের মতো আর কি। চলো এরপরে দিকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, লিভারের প্রকারভেদ। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন্স। হারে হারে ধংঘর্ষ ঠেকাই, ওই আর কি, যেভাবে পারলে মনে রাখবে ভাই, মনে রেখে দে, তাইলেই হইল আর কি। ওকে, ধংঘর্ষ হোক, সংঘর্ষ হোক, মংঘর্ষ হোক, হইলেই হইল আর কি। ডিএমসি হাগমুতুর কথা বলতে বলতে আমার একসাথে হাগমুতু একসাথে চলে আসে, গুড। তো কোনটা আগে হইতেছে, হাগু হইতেছে আগে নাকি মুতু হইতেছে আগে, একটু জানাই দিও তো কমেন্টে ভাই, দ্রুত। চলো লিভারের প্রকারভেদ, এখান থেকে রিটেন প্রশ্ন আসতে পারে যে একটা লিভারের কয়টা অংশ। তোমরা জানো লিভারের অংশ হইতেছে চারটার মধ্যে থাকতে পারে কি, ইফোর থাকতে পারে, ফালক্রাম বা পিভর যেটা এটা থাকতে পারে, তারপরে কি দিন দেখো রডস বা বাহু যেটা এটা থাকতে পারে। চারটি অংশ লিখতে পারি আর কি আমরা ডিরেক্ট। চারটি অংশের মধ্যে দেখো বাহু বা রডস, পিভট বা ফালক্রাম, এরপরে দেখো ভার। ওকে, ভার এবং লেখা হচ্ছে প্রচেষ্টা বা বল। ভার বলতে কিন্তু আবার লোড দিও, মাস দিও না, মেটাবলেস ভর দিও না, ভার লোড। ওকে, আর প্রচেষ্টাকে বলা হচ্ছে ইফোর্ট, EFFORT, ইফোর্ট। ওকে, আর পিভট বা ফালক্রাম। এখন দেখো প্রশ্ন আসতে পারে কি যে লিভারের অংশ কয়টা, চারটা অংশ। আবার আসতে পারে লিভারের প্রকারভেদ কয়টি। লিভারের মূলত 3 ধরনের প্রকারভেদ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। ওকে, এখন প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ তো দুই ধরনের দেওয়া রয়েছে, একটা মানুষের দেহে আর একটা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে। এই জায়গাটা যদি তোমাদের রিটেন নাও আসে, এমসিকিউ দেখেও পড়ে গেছে এখান থেকে, এমসিকিউ চলে আসে এখান থেকে, তাহলে দেখো প্রথম শ্রেণীর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমি যেভাবে আমার বাচ্চা কাচ্চাদেরকে একটু মনে রাখাই, সেটা হচ্ছে আমি লিখে দিই
পি এল ই, লিখে দিই কি পি এল ই। তাহলে পি মানে পিভট, এল মানে লোড, ই মানে ইফোর্ট। তাহলে প্রথম শ্রেণীর লিভারে ধরে রাখো এটা একটা প্রথম শ্রেণীর লিভার, এর মাঝখানে কি থাকবে? পিভট থাকবে। তাহলে দুই পাশে কি থাকবে? এক পাশে লোড, আরেকদিকে কি থাকবে? ইফোর্ট। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে লোড, মাঝখানে কি থাকবে? লোড। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকবে? ইফোর্ট। তাহলে আমাদের লিভারের প্রকারভেদ কয়টা? তিনটা। মনে রাখার জন্য পিএলই, বলো আমার সাথে, পিএলই। পি মানে হচ্ছে পিভট, এল মানে হচ্ছে লোড, ই মানে হচ্ছে কি? ইফোর্ট, রাইট? তাহলে ইফোর্ট যদি মাঝখানে থাকে তাহলে 3 নাম্বার, লোড যদি মাঝখানে থাকে তাহলে 2 নাম্বার, ফালক্রাম বা পিভট যদি মাঝখানে থাকে তাহলে সেটা হবে কি? 1 নাম্বার। পিভটের বদলে অনেক ক্ষেত্রে ফালক্রামও দিয়ে দিতে পারে। এখন আসো মানবদেহ উদাহরণ কি হতে পারে? মানবদেহের উদাহরণটা হচ্ছে মাথা এবং প্রথম কশেরুকার মধ্যবর্তী সন্ধি। এটা মনে রাখো, মাথা এবং প্রথম কশেরুকার, মানে মেন কথা হচ্ছে মাথার কথা একটু মনে রাখো। মাথা, আমরা বলি না পরিশ্রম করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফেলে অর্থ উপার্জন করতে হইতেছে। এরপরে দিকে চলে আসার কি দেখো, পায়ের আঙ্গুলে ডগায় দাঁড়ালে, পায়ের আঙ্গুলে কোথায় দাঁড়ালে? ডগায় দাঁড়ালে, এবং কি ভাঁজ করা বাহু, কি করা বাহু? ভাঁজ করা বাহু, রাইট? তাহলে দেখো কি কথা বলছে, পায়ের ঘাম, সরি মাথার ঘাম পায়ে ফেলায়, মাথার ঘাম পায়ে ফেলায়। তাহলে মাথা কয় নাম্বার বলো? মাথা হইতেছে 1 নাম্বার। তাহলে যখন তোমার মাথার কোনো উদাহরণ আসবে তখন তুমি দিবে এটা কত নাম্বারের উদাহরণ? 1 নাম্বারের উদাহরণ। এরপর দেখো যখন বলা হবে যে পায়ের উপরে বা পা, মাথা থেকে পা, তখন সেটা হবে কয় নাম্বারের উদাহরণ? দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, ওকে? আর যখন বাহু ভাঁজ করা মানে বাহুর কথা যখন বলবে তখন সেটা হবে মূলত কত? তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার, ওকে? এখন একটা জিনিস খেয়াল করো, বস্তুগত কি উদাহরণ হতে পারে? মাথায় চুল থাকে না, চুল কাটি কি দিয়ে? কাঁচি দিয়ে। তাহলে কাঁচি, তাহলে দেখো কাঁচি হতেছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এই যে দেখো আমাদের পা, তাই না? পা দিয়ে তো শক্তি দিয়ে তো ঠেলা গাড়ি ঠেলতেছি, তাহলে ঠেলা গাড়ি যে নিয়ে যাচ্ছে বা কোনো জিনিসকে যে ধাক্কা মারতেছি, শক্তি কোথায়? পা দিয়ে মেন শক্তি দিই না? তাহলে দেখো পা থেকে ঠেলা গাড়িতে ঠেলতেছি, পা থেকে ঠেলা গাড়িতে ঠেলতেছি, মানে পা দিয়ে ঠেলতেছি, ধরে রাখো পায়ের শক্তি দিয়েই। আর এই যে বলছে না বাহু ভাঁজ, হাতের ক্ষেত্রে এই যে আমরা নেইল কাটি না, হাতেরই তো নেইল থাকবে, নেইল কাটি কি দ্বারা? নেইল কাটার দ্বারা। কি দ্বারা? নেইল কাটার দ্বারা। তাহলে দেখো মাথা থেকে পা পর্যন্ত ঘাম ছুটে যাচ্ছে, তাহলে মাথা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, পা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর কি বলছে? এই যে হাত তৃতীয় শ্রেণী। মাথায় চুল কাটি কি দিয়ে? কাঁচি দিয়ে। তাহলে বস্তুগত উদাহরণ হবে কাঁচি, প্রথম শ্রেণীর। এরপরে দেখো ঠেলা গাড়ি, পা দিয়ে শক্তি দিয়ে তো সবকিছু ঠেলি আর কি, তাহলে পায়ের সাথে ঠেলা গাড়ি। আর দেখো নেইল কাটতেছি, বাহুর নেইল, হাতের নেইল কাটতেছে নেইল কাটার দিয়ে, তাহলে নেইল কাটার আসলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হবে। ব্যাপারটা কি বোঝা গেছে এই জায়গাটাতে? এখন আসো এখানে কি হতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। শুধু একটা ওয়ার্ড একটু মনে রাখবা, সেটা হচ্ছে দেখো এখানে কথা বলেছে যে অল্প বল প্রয়োগে বেশি ফল, যেটা আমরা সবাই চাই। কম পড়বো বাট পরীক্ষাতে ভালো রেজাল্ট করবো, পড়বোই না চান্স পাবো, এটা আমরা সবাই চাই আর কি, ওকে? তাহলে দেখো অল্প বল প্রয়োগে বেশি ফল পাবো, তাহলে অল্প কথাটা শুনলেই তুমি দিবা প্রথম শ্রেণীর লিভার, কথা শেষ, আর কিচ্ছু লাগবে না। তাহলে অল্প বল প্রয়োগে বেশি ফল, তাহলে অল্প কথা শুনলে তুমি দিবা প্রথম শ্রেণীর লিভার। এরপরে চলে আসে দেখো সামান্য হবে আর কি, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। তাহলে সামান্য প্রচেষ্টা দ্বিতীয় শ্রেণীর। আর দেখো দ্রুত গতির সঞ্চালনের সুবিধা, এটা হবে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে। এমসিকিউর জন্য দুর্দান্ত, এটা না যতটুকু সিকিউর জন্য তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউর জন্য। ক্লিয়ার? পিএলই আমাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত, হাতে মাথায় যেহেতু চুল কাটি তাহলে এটা হচ্ছে কাঁচি, প্রথম শ্রেণীর। এরপরে পা দিয়ে সবকিছু শক্তি দিয়ে ঠেলতাছি, এটা হচ্ছে ঠেলাগাড়ি। এবং হাতের আঙুল তো আমরা কি, যেটা নেইল আছে, নেইল কাটা দিয়ে কাটি, তাহলে হাতের ক্ষেত্রে নেইল কাটা মানে তৃতীয় শ্রেণীর। তাহলে দেখো অল্প বল বেশি ফল প্রথম শ্রেণীর, সামান্য প্রচেষ্টা তৃতীয় শ্রেণীর, আর দ্রুত গতির সঞ্চালন, দৌড় মারতেছ, দ্রুত গতির সঞ্চালন, তাহলে সেটা হচ্ছে কোনটা বলো তো? তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এই উদাহরণটা মূলত তোমাদের চলে আসে আর কি। উৎসব শিকদার, হ্যাঁ এমসিকিউ ম্যারাথন ক্লাস নেন একটা, এমসিকিউ নিলে দুর্দান্ত হবে আর কি, বুঝছো? সিকিউ তো তোমাদের এটা মূলত কতিপয় বাচ্চা কাচ্চাদের জন্য লাগবে আর কি এটাতে। ইনশাল্লাহ এমসিকিউ ফাহাদ ভাইকে বলো যদি সুযোগ হয়, আমি ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ কোন অধ্যায় আমাকে বলো, আমি চেষ্টা করবো আর কি নেওয়ার জন্য। আমার মনে হয় যে এই যে তোমাদের যে সিকিউ টাইপের প্রশ্নগুলো দেখানো হলো, এমসিকিউ যতটুকু পারছি আমি দেখাইছি, এর বাইরে মনে হয় না আর কোনো দরকার রয়েছে। সো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এই তো শেষ, আজকের স্লাইড শেষ। হ্যাঁ বল ওজন সঞ্চালন, ভেরি গুড, বল ওজন সঞ্চালন, তানভীর শিকদার এই তো ভালো বলছে আর কি।
তানভীর শিকদার। তো যাই হোক, আমি জানি না, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। সত্যি কথা বলতে স্বাভাবিকভাবেই তোমরা সারা জীবন ফাহাদ ভাইয়ের ক্লাস দেখে দেখে অভ্যস্ত। আজকে আমি একটা নতুন মানুষ আসছি, কখনোই তার মতো আমি পারবো না, বা তার ক্লাসের যেই ওই অরাটা আমার ক্লাসে তোমরা ওইভাবে মিল পাবা না আর কি, তাই না? সো যে যেভাবে অভ্যস্ত, কারণ তোমরা আমার ক্লাস করে একদমই অভ্যস্ত না, আবার আসছি একটা মনে করো যে টোটালি ম্যারাথন টাইপের ক্লাসে। আমি জানি না কতটুকু তোমাদের ভালো লাগছে বা কতটুকু তোমাদের জন্য কাজে আসবে, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আমার যতটুকু জ্ঞান সেই জায়গাটুকু তোমাদের তুলে ধরার জন্য। যদিও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, তাই না? এতটুকু আমার বলার থাকবে। আর যদি সুযোগ থাকে তাহলে বায়োলজি লাভার্স পেজ বা গ্রুপে তুমি চাইলে যুক্ত হতে পারো। আমাদের এখানে অনেক অনেক ক্লাস তুমি পাবা, ভিডিও পাবা। আর ইনশাল্লাহ ফাহাদ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে তার এত বড় পেজে আমার মতো একটা নগণ্য মানুষকে ক্লাস নেওয়ার সুযোগ প্রদানের জন্য। আমি চেষ্টা করব যদি আমি কখনো আবারও সুযোগ পাই, যাতে ভালো কিছু দেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমি সেই পরিশ্রমটা করে যাব আর কি এটাতে। আরিফ মাহমুদ, হ্যাঁ, ও আচ্ছা, তাজুল ইসলাম, হ্যাঁ ভাইয়া, স্লাইডগুলো না আমি তোমাদেরকে এই পোস্টের কমেন্ট বক্সেই তোমরা পিন করে দিব। আমি এটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে, একদম পরিষ্কার পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কি। আমি তোমাদের ক্লাস শেষেই পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং বিশ্বাস করো ক্লাসটা তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তোমাদের স্লাইডটা বেশ ভালো লাগবে এই জায়গাটাতে, কারণ স্লাইড আমি মোটামুটি অনেক পরিশ্রম করে বানানোর চেষ্টা করছি আর কি স্লাইডগুলো আর কি এটাতে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভাই। আর কি ভাই, আপনি অনলাইনে আসেন? অনলাইনেই তো আছি, দেখা যাক সামনে কি হবে আর কি। আরও ডিএমসি এর রোল নাম্বার 33। আরে বস, অনেক বলো, থ্যাংক ইউ ভাই তোমারে। আমি ক্লাসের স্লাইড দিয়ে দিচ্ছি আর কি। তোমাদের অনেকজন লাইভে ছিলা, ভালো লাগছে আর কি সব কিছু মিলে। এত বড় একটা জায়গাতে আমি ক্লাস নিতে পারছি, ইটস এ গ্রেট অনার ফর মি, মাস্ট বি। আর কি, আর বেশিক্ষণ সময় নাইনি আর কি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কাইন্ডলি আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের যদি কোনো চাওয়া থাকে সেটা আমাকে জানিয়ে দিতে পারো আর কি। আমার সাধ্যের মধ্যে হলে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। অ্যাডমিশন রিলেটেড হোক, বা তোমাদের প্যারা খাইতেছো, মনে থাকতেছে না পড়া, এটাও, বা তোমাদের মনে হয় নতুন কোনো কিছু দরকার, সেটা হলে আমি ফাহাদ ভাইকে জানিয়ে দেবো যে ফাহাদ ভাই এটা দরকার আর কি। তাজওয়ার হোসেন ভাই, কালকের জন্য একটু দোয়া করে দিবেন। আচ্ছা, কালকে নিয়ে একটা কথা বলি। তোমরা জানো কালকে মেডিকেলের পরীক্ষার রেজাল্ট দেবে। ভাই অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন তোমার কপালে, যেটা আসুক না কেন ধরে রাখো, ভালো আসলে তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যদি খারাপ আসে, রবার্ট চার্লস ডারউইনের শুধু আমি একটা কথাই মনে রাখি, বুঝছো, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমার জয়। তুমি পরিশ্রম করছো, সৃষ্টিকর্তা তোমাকে ফল দেবেন, অবশ্যই দেবেন। হয়তোবা মেডিকেল দিয়ে না হোক, অন্য কিছু একটা দেবেন। সো তোমার একটাই কাজ, তোমার শুধু একটাই কাজ, লেট ইট গো, যেতে দাও, পেয়ে যাবা একটা সময়। এবং তোমার নসিবে যা আছে তুমি দেখবে পেয়ে যাবা। ঠিক আমি আমার যদি ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, অনেক ক্ষেত্রেই আমি করি আর কি, সেটা যে আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিলাম 2015 সালে। আমার লাইফের একমাত্র গোল ছিল যে আমি মিলিটারি অফিসারে জয়েন করব। আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, বুঝছো। তো সব কিছু পাওয়ার পরে না, মিলিটারি একাডেমির ভাত আমার পেটে জোটে নাই আর কি, সহ্য হয় নাই। এরপরে যে হোক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি 1 বছর, বিজয়কতর হলে রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম। কোনো দিন যে মেডিকেলে আমি আসবো আর আজকে আমি নিজের নামের সামনে ডাক্তার লাগাবো, এটা আমার ফ্যামিলি বলো আমি বলো কখনো কল্পনা করি নাই আর কি। এবং আমি কোনো কোচিং, তথাকথিত ওই ধরনের কোনো ব্র্যান্ডেড কোচিংও পড়ি নাই, এমনি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, রিডিং রুমে 2-3 জন বন্ধু মিলে একটু রাত্রেবেলা একটু জাস্ট গ্রুপ স্টাডির মতো করতাম। হঠাৎ করেই বাবা মা বললো, দেখ মেডিকেলের সেকেন্ড টাইম দিয়ে দে, দেখা যায় কিনা। তো জাস্ট উইদাউট প্রিপারেশন বলবো না, প্রিপারেশন নিয়েছি নিজের মতো করে, বাট কোনো জায়গায় ওই ধরনের পড়ার সুযোগ হয়ে ওঠে না আর কি আমার। খেলতাম, ঘুরতাম এইভাবেই। তো দিয়ে এই তো দেখলাম হয়ে গেল আর কি মেডিকেলে। এবং যে জিনিসটা আমি কখনো চিন্তাও করি না যে আমি মেডিকেল লাইফে আসবো, তো এই যে দেখো আজকে সৃষ্টিকর্তা আমাকে নামের সামনে ডাক্তার পদবি লাগার সুযোগ করে দিয়েছেন। আমি তো ভালো আছি, খারাপ তো নাই। বাট যখন আমি যশোর মেডিকেল আসি প্রথম বছর, আমার এটাও আমি ডিসিশন নিয়ে ফেলছিলাম যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ব্যাক করবো, আমি থাকবো না, আমার দ্বারা থাকা সম্ভব না। বাট এই যে তোমাদের সামনে কথা হচ্ছে, এত মানুষজন আমাকে চেনে, ভালোবাসে, রোগীদেরকে সেবা দিতে পারি, সব কিছু মিলে লাইফ ইজ গোয়িং অন অ্যান্ড ওয়েল, ভালো যাচ্ছে। সো তুমি পরিশ্রম করো, সৃষ্টিকর্তা তোমাকে তো দেবেই কিছু না কিছু, টুডে অর টুমরো।
তো আগামী দিন যেটা আসুক না কেন, যদি খারাপও আসে তাতে দাঁত লেগে না বসে থাকো, মানুষ কথা তো বলবেই, সফল হও, মুখে টেপটা মেরে দিও আর কি তাদেরকে। আর আমার প্রোফাইলে একটা কথা লিখে রাখি সবসময় যে মেধার প্রতিশোধ বড্ড নির্মম, হাতে মারতে হবে না, ব্রেনে দেখিয়ে দেয় সবাইকে। সো যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো, টিকে থাকো, একটা কথায় শেষ, খেলা শেষ পর্যন্ত মাঠ ছেড়ো না, টিকে থাকো, হবেই, দেখবা কিছু না কিছু তো হবেই আর কি এটাতে। আজকে এতটুকুই থাক। আর জুবাইর হোসেন আইসিএসবি নিয়ে অন্য একটা দিন কথা বলা যাবে, অনেক বড় গল্প জুবাইর, আইসিএসবির অনেক বড় গল্প আর কি, আমার লাইফের সবচেয়ে সুইটেস্ট অ্যান্ড বিটারেস্ট একটা অধ্যায় এই আইসিএসবি আর কি এটাতে। স্যার পরে মনে থাকছে না কি করবো, ফার্স্ট ইয়ারে চিল করে বেড়াবে, এটা ফার্স্ট ইয়ারে কোনো পড়াশোনা নেই, ফার্স্ট ইয়ারে শুধু ঘুরবে। আচ্ছা, আর কোনো কিছু মনে হয় দরকার নেই, সবাই ভালো থেকো। আইডি থেকে জুবাইর হোসেন আইডি দেন, আইডি। আচ্ছা, আমার নাম হচ্ছে এমডি তৌহিদুর রহমান, বায়োলজি লাভার সার্চ দিও, পেজে পেয়ে যাবে আর কি, বায়োলজি লাভার্সে সার্চ দিলে পেয়ে যাবে আর কি সবাই এটাতে। এমডি তৌহিদুর রহমান দিলে আমার একটা প্রোফাইল ভেরিফাইড একটা আইডি আসবে। ওকে, ভালো থেকো সবাই, আবারও যদি আল্লাহ তাআলা চাই কখনো কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা অনেক মানে গুরুজনের একটা ক্লাস পাও বাংলাদেশের বায়োলজির ক্ষেত্রে। আমার মনে হয় না যে এত পায়োনিয়ার মানুষ, এত প্রমিনেন্ট মানুষ রয়েছে ডাক্তার ফাহাদ ভাইয়ের মতো আর কি। আমার কাছে মনে হয়, এটা আমার নিজের অবজারভেশন, সবাই ভালো বাট আমার কাছে ওটাই ভালো লাগে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়, আসসালামু আলাইকুম।